হ্যাঁ, হ্যালো গাইস, আমি আইসটি ওয়াটার টেকটি পডকাস্টে আপনাদের স্বাগতম। আমি তাহসিনুল ইসলাম। মিমরুল হাসান। আজকের পডকাস্টে আমরা এই উইকের বিভিন্ন টেক রিলেটেড নিউজ নিয়ে কথা বলবো। এই নিউজ প্রেজেন্ট করার জন্য ইমরুল হেল্প করবে আমাকে। ইমরুল, প্লিজ টেক দ্য শো। ওকে, আমাদের কাছে বেশ কিছু টপিক আছে। ফার্স্টলি হচ্ছে এলিফ্যান্ট ইন দ্য রুম, এএমডি টেক ওয়ার্ল্ডের লাইক আপাতত সব থেকে বিগেস্ট উইনার ইন লাস্ট কাপল অফ মান্থস। রাইজেন সিরিজ, দেন হচ্ছে জিপিইউ লঞ্চ। সো ওভারঅল হিসাব করলে দেখা যায় যে এএমডি, জি। তোমার কি মনে হয় যে এএমডি এর জিপিইউ লঞ্চটা পারফেক্ট হয়েছে? কারণ এনভিডিয়া সবসময় ক্রাউনটা নিয়ে না। এনভিডিয়া আগের যত জেনারেশন আছে সবগুলোতে এএমডি কে বিট করছে, এএমডি যেভাবেই লঞ্চ করুক না কেন। তোমার কি মনে হয় এএমডি এবারের লঞ্চটা ভালো হয়েছে? এবার লঞ্চটা যদি আগের বারের কম্প্যারিজন থেকে সরে এসে জাস্ট এইবারের সিনারিও গুলো চেক করি, সেক্ষেত্রে আমি বলবো কম্পেয়ার টু এনভিডিয়া এবার এএমডির লঞ্চটা আইড সে বেটার, কজ হচ্ছে ওদের জিনিসটা রাস্ট ছিল না। ওরা ফার্স্টলি হচ্ছে অনেক টাইম নিছে, ড্রাইভার আপডেট করছে, দেন হচ্ছে ওদের আর্কিটেকচার অনেক রিফাইন করে দেন লঞ্চ করছে। সো লঞ্চের পরে যারা ইভেনচুয়ালি গ্রাফিক্স কার্ড গুলো নিতে পারছে, এন্ড উই অল নো যে সবাই নিতে পারে না, এটা কখনোই পসিবল না, সাপ্লাই শর্টেজ থাকবেই। তো এখন সবকিছু মিলিয়ে আমি বলবো যে এএমডি অনেক রিফাইন্ড একটা লঞ্চ করছে কম্পেয়ার টু এনভিডিয়া। এনভিডিয়ার লঞ্চের মধ্যে ফার্স্টলি সাপ্লাই শর্টেজ, দেন হচ্ছে আনএক্সপেক্টেড পারফরমেন্স। কারণ 5090 4090 থেকে প্রাইস টু পারফরমেন্স রেশিওতে এটস অনেক পিছায়। দেন হচ্ছে ইভেনচুয়ালি এএমডি যেরকম পারফরমেন্স দিচ্ছে প্রাইস টু পারফরমেন্স রেঞ্জে, প্লাস হচ্ছে মিড টু হাই রেঞ্জ জিপিওর মধ্যে এরকম পারফরমেন্স পাওয়া 2025-এ আসার আগ পর্যন্ত কেউ এক্সপেক্ট করে নাই এত ভালো একটা জিপিইউ। ব্যাপারটা ট্রু, কিন্তু এএমডি কি মনে হয় যে এনভিডিয়ার মতো সাপোর্টটা দিতে হবে? মানে এনভিডিয়ার ডিএলএসএস আছে, ফ্রেম জেন আছে, তারপর প্রোডাক্টিভ ওয়ার্কলোড যারা করে তাদের কোডেকের সাপোর্ট এনভিডিয়া দিতে পারে। এএমডি তো আগে পারতো না, এবার কি পারছে? এমডির ক্ষেত্রে আমি বলবো এমডির এভি 1 কোডেক প্লাস হচ্ছে রকম সাপোর্ট যদি ওরা ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করতে পারে, যেটা হোপফুলি এই জিপিইউ লঞ্চেই করার কথা ছিল, বাট মানে রকম সাপোর্টটা আসে নাই। সো রকম সাপোর্টের পরে আশা করা যায় অনেক কোডেক সাপোর্ট করবে। এন্ড এটা এএমডির লাইক অনেক বড় একটা প্ল্যাটফর্ম এন্ড বড় একটা কি বলবো কালেকশন বলতে পারো, যে যেটার মাধ্যমে এনভিডিয়াকে একটু এজে রাখতে পারবে। এন্ড যদি ডিএলএসএস ফ্রেম জেনের কথায় আসি, আসলে 2025 আসার পরে গেম ডিমান্ডিং হইলেও রেস্টারাইজেশন পারফরমেন্সটা আসলে সবাই দেখতে চায়। কারণ ইভেনচুয়ালি রেস্টারাইজেশন পারফরমেন্সটাই ম্যাটার করে। কারণ হঠাৎ একটা গেম বের করলো, হইতে পারে ইন্ডি, হইতে পারে ট্রিপল এ, এখন তারা ডিএলএসএস দিল না ওর ওইরকম আপ টু পারফরমেন্স এর জন্য ফ্রেম জেন দিল না, সেক্ষেত্রে ইভেনচুয়ালি রেস্টারাইজেশন পারফরমেন্সটাই ম্যাটার করবে। এন্ড আমার কাছে পার্সোনালি মনে হয় যে রেস্টারাইজেশন পারফরমেন্সটাই বেটার, কারণ ডিএলএসএস এগুলা জাস্ট একটা নিশ বলা যায়। না, ট্রু। ডিএলএসএস তো এনভিডিয়া সব জিপিইউ তে দেয়ও না। এফএসআর এর মতো হলে আমরা বুঝতে পারতাম হ্যাঁ, যে সেটা ট্রু। না, এটা এটা একটা কাজের জিনিস, এটা গেম কোম্পানির প্রতি। কিন্তু কিন্তু না, এনভিডিয়া তো সব নিজেদের জন্য ক্লোজ সোর্স করে রাখছে। হ্যাঁ, ইভেন লাইক 5000 সিরিজের মধ্যে যেগুলো সাপোর্ট দেওয়া আছে ওইগুলা এট মোস্ট 4000 সিরিজে আছে, লাইক ডিএলএসএস 4। বাট ফ্রেম জেনের দিক থেকে মাল্টি ফ্রেম জেন এখনো ডিএলএস মানে 4000 সিরিজে কোনো নামগন্ধ নাই। 3000 তো দূরে থাকলে 3000 এখন কাইন্ড অফ ডেট প্যাচের মতো। সো এনভিডিয়া এটা পুরো এটা মনোপলি গেম খেলার মাধ্যমে এনভিএ মানে ওদের মার্কেট শেয়ার যেভাবে বাড়ায় ফেলছিল, এইবার ওইটা হ্যাঁ, কিছুটা হইলেও এএমডির হাতে যাবে। মানে এআই করতে করতে এনভিডিয়া মার্কেটটাই নিয়ে নিচ্ছে।
সবকিছুতে এআই। গেম খেলবো হ্যাঁ, সেটার মধ্যে এই এই যে কোনো দিক থেকে বলবো না যে এই এআই বলতে একেবারে। তো, এআই বলতে আমরা ইউজার না, এআই ব্যাকএন্ডের কথা বলছে, সার্ভারে ইয়াতে এনভিডিআর ওইসবে দিতে দিতে কনসুমারদের পাত্তা দেয় না ঠিক মতো। হ্যাঁ, এখন ওরা যেহেতু একটা প্রজেক্টের মধ্যে ট্রেন করে করে এতগুলা প্যারামিটার ঢুকায় ঢুকায় ট্রেন করছে জিনিসটাকে, তো ইভেনচুয়ালি ওদের কাছে একটা ব্র্যান্ড ভ্যালু মতন হয়ে গেছে যে এটা যদি এড না করি, আমাদের এত বছরের রিসার্চ, এত বছরের ডাটা এন্ট্রি করা, এতগুলা প্যারামিটার দেওয়া, এত ট্রেনিং কোনো কাজে আসবে না। তো ওই হিসাবে ট্রাই করতেছে যে যত বেশি মার্কেটে এটা এক্সপ্যান্ড করা যায় ওদেরই তত ভালো। এআই ওদের থেকে ভালো মতো আর কেউ আহ, বড় লেভেলে জিপিইউ সাপ্লাই করে না, লাইক H100 অথবা ওইরকম লেভেলে জিপিইউ ট্রেনিং করার জন্য জিপিইউ দেয় না কেউ এই এর জন্য। হ্যাঁ কিন্তু ওরা তো ওদের কনসুমার ইয়া তো এনপিও দিয়ে দিয়ে মানে যেন গেমিং এর পার্টটাতে একটু মানে রেস্টারেশন পারফরমেন্সটা কমায় ফেলছে এনপিওর কারণে মনে হয়। এরকম কিছু কি হয়েছে? আহ, এটা এখন আমার কাছে সাম এক্সটেন্ট মনে হইতো যে জিনিসটা আসলে আর ইমপ্রুভমেন্ট করার পর্যায়ে নেই, কারণ টেকনোলজি এত মানে কি বলবো অ্যাডভান্সড হয়ে গেছে যে এখন আইপিসি ইমপ্রুভমেন্টটা আগে যদি দেখতাম এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে 19%, 21%, এখন এটা লাইক 10% দেখলেও মানুষজন খুশি হয়ে যায়। কাইন্ড অফ লাইক ইন্টেলের যে আগের জেনারেশনের সিপিইউ গুলা ছিল ওরকম। তো আমার মনে হয় যে এনভিডিয়া ওই দিক থেকে হ্যান্ডিক্যাপ, সো ট্রাই করতেছে যে অন্য কোনো দিকে মানে ফ্লোটা চেঞ্জ করা যায় কিনা ওদের অ্যাডভান্টেজে। ওরাও জানে যে এএমডি যে মানে ইমপ্রুভমেন্ট গুলো করতেছে, এএমডির আরো অনেক স্কোপ আছে ইমপ্রুভ করার জন্য। এএমডি সিম্পলি হচ্ছে ওদের মার্কেট শেয়ার বাড়ানোর জন্য আর হচ্ছে কনসুমার বেস বাড়ানোর জন্য এইবার যে কাজটা করলো, যে মিড টু হাই রেঞ্জ পর্যন্তই স্টপ করলো, এর উপরে আর গেল না। তো এভাবে করে ওদের যে সিলিকনের যে প্রেসারটা, সিলিকনের শর্টেজটা কভার আপ করতেছে। ওদের একটা 5090 তে যে পরিমাণ খরচ লাগে 5090 প্রডিউস করতে, এএমডি ওই প্রাইসে মাল্টিপল হাই এন্ড জিপিইউ আর মিড রেঞ্জ জিপিইউ নিতে পারবে। আম, এদিক দিয়ে তো ইন্টেল আবার এনভিডিয়ার সাথে পার্টনারশিপে চলে যাচ্ছে না উল্টাটা হচ্ছে? এনভিডিয়া ইন্টেলের সাথে যাচ্ছে, কোনটা হচ্ছে? সেক্ষেত্রে যদি ধরি, আমার মনে হয় যে এটা দুই দিক থেকে একটা জয়েন্ট এফোর্ট বলা যায়। কারণ এএমডি কে এনভিডিয়াও দমায় রাখতে। চাচ্ছে, ও হইতে পারে। এখন এনভিডিয়াও চাচ্ছে যে যাতে ট্যারিফ অ্যাভয়েড করে সামনে টিএসএমসি থেকে একটু লোড কমাইতে। দেন ইন্টেলও চাচ্ছে যে ওদের কোনো না কোনো এক দিক থেকে মার্কেট শেয়ার করতে, কজ ইন্টেলের সিইও চেঞ্জ হওয়ার পর থেকে ওদের ডাউনফলটা অনেক বেশি ভিজিবল। হুম হুম true. কারণ প্যাট গেলসিঙ্গার ট্রাই করছিল ইন্টেলকে বাঁচায় রাখতে। প্যাট ওর গেলসিং এর ওর আসলে আন্ডার ব্রডার পিকচারে অনেক ভালো কাজই করছে, কিন্তু এখন ইন্টেলের ডাউনফলটা আসলে কেউ এক্সপেক্ট ওর করেনি, পুরো হাতে ছিল না। স্নোবল ইফেক্টের মতো পুরো স্নোবল কেউ করছে এক্সপেক্ট জিনিসটা। করে নাই, আবার একটা এক্সপেক্টেডও ছিল, কারণ ওরা যেভাবে ওদের ইয়া প্ল্যাটো করে ফেলছিল, মানে দুই জেনারেশন পর পর মাদারবোর্ড চেঞ্জ করা লাগবে, প্রসেসর নতুন কিনা লাগবে, প্রসেসরের পারফরমেন্স বাড়ে না কিছু না। হ্যাঁ, তো প্লাস হচ্ছে ওদের ওদের আনলক সিপিইউ গুলা প্রসেসরে কে সিরিজ বাদে হ্যাঁ কোনো হ্যাঁ লাভ ছিল না। কিন্তু ওরা জিপিইউ সাইডে যেটা করে ফেললো আলকেমিস্ট ব্যাটেল ম্যাচ দিয়ে, এটা তো ইমপ্রেসিভ ছিল বলা যায়। হ্যাঁ, এটা ইমপ্রেসিভ ছিল। যদি ব্যাটেল আমরা সফটওয়্যার কিছু ইস্যু গুলা চেঞ্জ করি হ্যাঁ হ্যাঁ ওইটা বাদে। ওটা বাদ। আহ, এখন মনে হয় ওরা ইন্টেল মনে হয় এনভিডিয়ার সাথে পার্টনারশিপের জন্য এটা স্যাক্রিফাইস করে দিবে, হাই এন্ডেড জিপিইউ খালি মিড রেঞ্জেই বানাবে মনে হচ্ছে, এরকম একটা রুমর হ্যাঁ, ছড়াচ্ছে। বলা যায় কারণ এএমডি কিন্তু মানে এএমডি এর কিন্তু মেইন মার্কেট শেয়ার ওরা চাচ্ছিল যে হ্যান্ড হেল্ড অথবা কনসোল লাইন আপে। ওদের গেমিং সাইডে লাস্ট ইয়ার তেমন একটা ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পারতেছিল না। তো ওরা চিন্তা করতেছিল যে কনসোল সাইডে PS5, দেন হচ্ছে PS5 Pro, দেন হচ্ছে অনেক হ্যান্ড হেল্ড এএমডি রাইজেন Z1, এগুলা সিরিজের লাইন আপ দিয়ে ওরা লাইক ভালো পরিমাণে মার্কেট শেয়ার নিয়ে ফেলছিল। এন্ড কনসোলের দিক থেকে আসলে এএমডির বাইরে এনভিডিয়াও কিছু করতে পারতেছে না এখন। কনসোলে তো খালি এম এনভিডিয়া খালি সুইচে ওদের আর্ম প্রসেসরটা দিতে পারছে, আর কোথাও তো এনভিডিয়া কিছু করতে পারে নাই। হ্যাঁ,
এখন জিনিসটা কেমন, এএমডি পরে দিন শেষে যে কি করলো, PS5 Pro এর মধ্যে যে চিপটা ছিল, এপিইউটাই বলা যায়, ওটা সুন্দর মতো নিয়ে ওদের রাইজেন এআই ম্যাক্স প্লাস ওটাতে দিয়ে দিল। সো এখন প্রসেসরই ছিল। আহ, হ্যাঁ লাইক সিমিলার স্পেক্স, সো Wow. ভেরি সিমিলার স্পেক্স। তো এমন বলা যায় এটা ছোটখাটো PS5 Pro, অ্যান্ড ওটার মানে প্রসেসিং পাওয়ার দেখলে আসলেই মানুষজন ভয় পাওয়ার কথা। 40 CU কম কথা না। এএমডি যে এআই ম্যাক্স সিরিজের প্রসেসর গুলা নাম ছাড়লো, নামটা অনেক বড়, ফালতু নাম। এআই একটা গিমিক দিয়ে ট্রাই করতেছে, কিন্তু এদের পটেনশিয়াল আছে, কারণ এটা লাইক লেজিট এআই এর কাজ করা যায়। 96 জিবি ভিরেম অ্যালোকেট করা চারটিখানি কথা না। হ্যাঁ, আহ, প্লাস হচ্ছে এইটা দিয়ে অ্যাপেলের ইউনিফাইড মেমোরির লাগে ভালো কম্পিটিশন বলা যায়। এটা তো ইউনিফাইড মেমোরি বলা যায় কাইন্ড অফ, কারণ হ্যাঁ, এখানে তো আমি ইউনিফাইড নিজের, মেমোরি। কারণ এটা তো নিজের র্যাম লাগানো যায় না, ফ্রেমওয়ার্ক পারেন হ্যাঁ, হ্যাঁ, নাই, ট্রাই করছিল। হ্যাঁ, 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 96 জিবি লাইক 128 জিবি পর্যন্ত আই গেস হচ্ছে ম্যাক্সিমাম র্যাম, দেন 96 জিবি পর্যন্ত অ্যালোকেট করা যায়। হ্যাঁ, কারণ মানে এটা একদিক দিয়ে ভালো একটা ইয়ে হবে, এএমডি এটা গেমারদেরকেও দিতে পারবে, তারপর যারা এআই রিসার্চার তাদেরকেও দিতে পারবে, কারণ 96 জিবি ভিরাম পাওয়া যায় না, হ্যাঁ, হ্যাঁ, এত বড় ভিরাম বড় সহজে যে পাওয়া যায় না। এইগুলা 32 বি অথবা আচ্ছা 32 বি পর্যন্তই রাখা ভালো, অথবা 70 বি প্যারামিটারের যে এআই গুলা আছে, ডিপসিক অথবা হচ্ছে লামা 3, এগুলা ইজিলি চালাইতে পারবে, এন্ড ওইসব হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি আছে। ডিপসিক আসলে মানে এসে মার্কেটটা ইয়া করে দিছে, ডিপসিকের ট্রেনিং কিভাবে করছে এটা কন্ট্রোভার্সিয়াল, কিন্তু মানে 70 বিলিয়ন প্যারামিটার ওটা, মানে যে পাওয়ার লাগে অন্যগুলোর 70 বিলিয়নে তার থেকে বেশি লাগে। হ্যাঁ, এন্ড একটা মানে ফ্যাক্ট কি, ডিপসিকে অ্যাকচুয়ালি এএমডি বেটার পারফর্ম করে এনভিডিআর থেকে। আসলে এটা জানতাম না। হ্যাঁ, লাইক এএমডির সেভেন্টি নাইন এএমডি হান্ড্রেড এক্সটি অপটিমাইজ এক্স করে ফেলছে অ্যাকচুয়ালি নাকি এএমডি জিপিওর ইয়াটা ভালো? বলা যায় যে ওরা রেস্টারিজেশন পারফরমেন্স হিসেবে ধরলে মনে হয় এমডি আগে থাকবে। তো যদিও 4090 আরো বেটার পারফর্ম র করবে পাওয়ার, রেস্টারিজেশনের র দিক থেকেও। পাওয়ারটাই দিন শেষে র হ্যাঁ, হ্যাঁ, পাওয়ারটাই ম্যাটার করে। ইন্টেল হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, কারণে একটু আশা দেখাইতে পারছিল গেমারদের, র পাওয়ারটা হ্যাঁ। ভালো ছিল। আচ্ছা, এখন আমি ইয়া, বলবো যে হ্যাঁ, না তুই বল পারা। আমি বলবো যে ইন্টেল যদি হাই এন্ডে না যায়, ওদের এই সিরিজগুলো একটু রিফাইন করে মিড রেঞ্জে অ্যাকচুয়ালি একটা সলিড বেস করা উচিত। যেমন হ্যাঁ, B570 অথবা B580 যেটা ছিল, এই দুইটা সিরিজের মতো আরো কিছু সলিড জিনিসপত্র বের করে 16 জিবি VRAM দাও, ইজিলি মানুষজন ট্রিপল আই গেম 1080p কার্ড হিসেবে খুব ভালোভাবে খেলতে পারবে। হ্যাঁ, ওরা already যে VRAM দিতেছে 10 আর 12 জিবি, এই প্রাইসে তো এএমডি এনভিডিয়া এটার ধারের কাছেও নাই, এনভিডিয়া তো নাই। হ্যাঁ, হ্যাঁ, এনভিডিআর তো নাই হিসেবে। হ্যাঁ, ইন্টেল একটা কাজ করতে পারে, ইন্টেল চাইলে এনভিডিয়ার 3050 বা তোর 1660, 1650, এই সিরিজের কার্ড গুলা যে প্লেস হোল্ড ছিল, ওই মার্কেটে তো এখন কেউ গ্রাফিক্স কার্ড বানাচ্ছে না, ইন্টেল চাইলে এটা নিয়ে নিতে পারে। হ্যাঁ, এখন এনভিডিআর সাথে পার্টনারশিপে ইন্টেল কিরকম ভাবে মানে কি বলবো, মানে এখানে কিরকম তো মানে ভূমিকা রাখবে এটা ইন্টেলের বলা যায় খালি, না। এখানে তো খালি ইন্টেলের ফ্যাব্রিকেশনটা নিবে, হ্যাঁ, 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 রুমোর্স এ যা জানা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এনভিডিয়া ইয়া করতে হবে, কারণ এনভিডিয়া তো বানাচ্ছেও না, এনভিডিয়া বানাইলে হুম, একটা হুম। কথা ছিল, মানে হ্যাঁ, ওরা মানে ওরা টেন বানায় যদি দেয়ও, কিছু লিগস দেখলে দেখবা যে জিনিসটা এত বেশি প্রাইসি, 64K হ্যাঁ, বিডিটি অথবা 70K ভালো বিডিটিতে লাভ নেই। মানে আসলেই। এখনো, এখন যদি আমি মানুষকে গিয়ে বলি আমি 1030 6,000 টাকা দিয়ে কিনছি, মানুষ তো হেসে উড়াই দিবে, কিন্তু আমি কিনছি, আমার র্যামের থেকে আমার জিপিওর দাম কম ছিল, আর এটা এখনো পারফরমেন্স দিতেছে আমাকে। এখন আমি GTA 5 এনহান্সড খেলতে পারি এই 1030 তে, যারা 1050 Ti, 1060, 1080 Ti বা 1070 তাদের তো আপগ্রেড করাই লাগে না বলা যায়। বেসিক্যালি 1080 Ti যারা আছে ওরা আরেকটা জেনারেশন পার করে দিবে আনলেস এনভিডিয়া ভালো কিছু বের করতেছে। এটাই মানে এনভিডিয়ার 10 সিরিজটা এত ওজি করে ফেলছে, সেটাই। এখনো
মানে ওদের সবচেয়ে ফালতু জিপিও এখনো সার্ভিস দিতে পারে। আর ওদের নতুন জিপিও হয়ে গেছে অ্যাসাসিনস ক্রিড শ্যাডোস এর মতো, হাইপ তুলে কাজের কিছুই নেই। এই 5070 যেটা করলো, এত ইয়া করলো যে 4090 মতো পারফরমেন্স, কিন্তু দিন শেষে কিছুই না। সব খালি সেটাই। ডিএলএসএস আর ফ্রেম জেন দিয়ে ওই পর্যন্ত যাইতে পারে, র পাওয়ার তো ধারে কাছেও নাই। হ্যাঁ, জিপিইউ সেগমেন্টটা আমি একটা স্পেকুলেশন বলবো না, একটা সাজেশন দিয়ে শেষ করতে চাই। সেটা হচ্ছে 9070 এক্সটি। আমি বলবো 2025 এর ফার্স্ট হাফের জন্য খুব ভালো একটা জিপিইউ। যারা কিনতেছে আই গেস তারা বুঝতেছে যে না, এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক ভালো, ভ্যালু ফর মানি। এখানে আহ, আরেকটা সাজেশন হচ্ছে 9070 যদি হুম, অলরেডি 32 জিবি, মানে 32 জিবি না, 16 জিবি আছে, তো এটা আহ, যদি একটু ওভারক্লক করে কিছু গোল্ডেন চিপ অথবা গোল্ডেন সিলিকন যেগুলো বলে মানুষজন, অনেক হাই পারফরমেন্স, তো ওইগুলা কিছু সিলেক্ট করে করে এটা এক্সটিএক্স ভ্যারিয়েন্ট বের করে, কিছু 8টা সিইউ বাড়াই দিয়ে এটা 32 জিবি ভ্যারিয়েন্ট, যেটা 58 থেকে ইজিলি লাইক টক্কর দিতে পারবে। এটা করতে করলে পারে। এখন এমনি মনে হচ্ছে একটু সেফ খেলতে চায়, কারণ ওরা মনে হয় 9070 এক্সটি কে বেশি পুশ করতে চায়। 9070 প্রাইস অত ভালো না। যদি ইন্টারন্যাশনাল মার্কেটে চিন্তা করি, লাইনাসও বলছে, বাকি রিভিউররা বলছে, এত কম গ্যাপে মানা যায় না। যদি $100 ডিফারেন্স হইতো তাও মনে হয় কি বলে জাস্টিফাই করা যেত 9070 কে। হ্যাঁ, হ্যাঁ। যে যেরকম 5070 এন্ড 5070 Ti হ্যাঁ, মাঝখানে হ্যাঁ, লাইক $150 অথবা $200 মধ্যে একটা ডিফারেন্স আছে। ভালো একটা গ্যাপ আছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এমডি পারবে, কারণ এমডি এবার একটু আদা জল খেয়ে নামছে বলা যায়। বেসিক্যালি যদি বাংলা প্রবাদ ইউজ করি, আদা জল খেয়ে নামছে, কারণ ওদের সিপিইউ লাইন আপ কনকার করে ফেলছে। সিপিইউ লাইন আপে ওরা মানে আরো যদি ইমপ্রুভ করে তাহলে ইন্টেল নাই হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু ইন্টেল, সিপিইউ লাইনআপের কথায় আসলাম, রাইজেনের যেহেতু এখন বলা যায় 9000 সিরিজের একদম লাস্টের দিকে, যেহেতু এক্স3ডি হ্যাঁ, সিরিজের হ্যাঁ, চিপগুলো বের হয়ে সিডি গেছে, বের হয়ে গেছে সবগুলা। এখন রাইজেন 10000, আমি জানি না 10000 বলবে কিনা, নতুন কোনো নাম যদি আনে, লাইক পারফরমেন্স ভালো হইলে মাইন্ড করবো না, বাট এই ম্যাক্স প্লাস না ভাই প্লিজ। হাবি জাবি এরকম নাম দিয়ে কনফিউজ হয়ে যায় মানুষ। শুধু হ্যাঁ, ইয়া লাইনাসও বের করছে, এটা ইচ্ছা করে কনফিউজ করে। সেটাই। কনফিউশনের মধ্যে একটা ইয়ে আসে, যেমন 7000 সিরিজ কিন্তু দেখা যাবে এটা জেন 3, জেন 3 হ্যাঁ, প্লাস, হ্যাঁ। জেন 4 না। সো এরকম রাইজেন করছে, এরকম 10000 এর করছে মধ্যে, AMD। হ্যাঁ, এমডি লাইক 5000 জি সিরিজের সিপিইউ গুলাই দেখো, সেখানে হ্যাঁ, তোমার মানে পিসিআই জেন 4 সাপোর্ট নাই, দেন হচ্ছে অনেক কিছুই কাট ডাউন করা, বাট আসলে 5000 সিরিজের মানুষজন কনফিউজ হয়ে যায়। কনফিউজ হয়ে যায় এটাই। এন্ড কনফিউশনের মধ্যে টাকা, যত কনফিউজ করা যায় মার্কেটিং স্ট্র্যাটেজি চেয়ে যত ভালো করবে তত টাকা। তত ভালো করবে। এটাই এরকম। কিন্তু কিছু ইন্টেল মনে হয় এটা ইন্টারেস্টিং একটু জিনিস ভুল আছে করছে। কি? ইন্টেলের দিক থেকে। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে রাইজেনের 10000 সিরিজের কিছু আর্লি ইনফরমেশন আছে। আর্লি ইনফরমেশনের মধ্যে বলা হচ্ছে যে ওদের 12 কোরের সিসিডি, মানে চিপলেট যেগুলা 12 কোরের হবে। সো 12 কোরের হলে আশা করা যায় যে আমরা এটা 24 কোরের সিপিইউ দেখতে যাইতেছি। এন্ড 24 কোর, 24 হ্যাঁ, লাইক লাস্ট হচ্ছে এএমডি মানে 16 কোর ছিল, এখন 24 কোর আনার পরে আশা করি মাল্টি হ্যাঁ, থ্রেডে অনেক বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। হ্যাঁ, এএমডির তো মাল্টি থ্রেড একটু কম স্কোর থাকে ইন্টেলের থেকে। হুম, হুম, ইন্টেলের হুম। ট্রেড এরিয়াটা ভালো ওই তুলনায়। হ্যাঁ, কিন্তু এন্ড ইন্টেল হচ্ছে তাও পারবে না। ইন্টেল এই ওয়ার 10 জেনারেশন 12 জেনারেশনের পরে হেরে গেছে। এখন দেখা যাক ওদের নতুন ফ্যাব্রিকেশনে যে 14 অ্যামস্ট্রং এর জিনিসগুলো আনতেছে, অথবা 18 অ্যাংস্ট্রম এর যেগুলো আনতেছে, নোভা লেক, ওটা 2026 এ আই গেস লঞ্চ হবে রুমার্স অনুযায়ী। সো ওইটা যদি দেখা যাবে, হ্যাঁ। করে তাহলে তো তখনের হিসাব তখন, বাট এখন যদি এখন রাইজেন 10000 সিরিজের লিক্সের দিকে আসি, তো 24 কোর, এটা আরেকটা জায়গায় ছিল 16 কোরের চিপলেট, সো 32 কোরও হইতে পারে, বাট যেটাই হোক ওই 16 কোর থেকে বেটার হবে। এন্ড আরেকটা ইনফরমেশন হচ্ছে যে ওদের যে এক্স 3ডি লাইন আপের যে কি বলবো 3ডি ভি ক্যাশের যে লেয়ারটা ছিল, ওরা সামহাও জিনিসটা স্ট্যাক করতে পারছে।
লাইক একটার উপরে আরেকটা ডাই স্ট্যাক করতে পারছে। সো এইটা আর প্লাস প্লাস অ্যাড হবে না। লাইক আগে যদি 40 MB ক্যাশ দিতে পারতো L3, 48 MB ক্যাশ দিতে পারতো L3 তে, এখন এইটা 96 MB হয়ে যাবে। লাইক ইটস এ হিউজ হিউজ ইমপ্রুভমেন্ট। এত এত ক্যাশ তো মনে হয় কেউ কল্পনাও করে না। এএমডি মানে ডিসরাপ্টর হয়ে গেছে এখানে। যখন ওরা সেটাই। ওদের প্রথম রাইজেন সিরিজটা বের করলো, তখন লাইক ইন্টেল কোর i3 এর দামে একটা 4 কোর প্রসেসর, এটা কেউ কল্পনাও করে নাই। এন্ড দেন এটা ওইটার কিছু জেনারেশন আগে ইন্টেলের i7 ও পোর্ট করেছিল। তো মানুষজন হ্যাঁ হ্যাঁ মানে অনেক তাড়াতাড়ি আই জিনিসটা আই চেঞ্জ করে ফাইভ ও ফেলছে। কিছু কিছু i5 ডুয়াল করছিল, এটা মানে খুঁজে দেখা লাগে, কিন্তু কিছু কিছু i5 ও 2 কোর ছিল। আমি কারেন্টলি একটা 2 কোরের i5 এ আছি ভাই। ও তো ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপের গুলো 2 কোর ছিল। হ্যাঁ দ্যাটস হ্যাঁ। রাইট। মানে ইন্টেল মানে কম্পিটিশন না পাইতে পাইতে এত সফট হয়ে গেছিল, মানে ইমপ্রুভমেন্টের কোনো নামই রাখেনি, খালি একই জিনিস। ফিফার মতো, ফিফা গেম একটু যেমন একটু খালি কমফর্ট, একটু বেশি কমফোর্টেবল হয়ে গেছিল। একটু বেশি কমফোর্টেবল আছে। And এই জন্যই ইন্টেলের আবার একটু রিসার্জেন্স দরকার, কারণ এএমডিও যদি কমফোর্টেবল হয়ে যায় তখন আরেক সমস্যা হবে। এনভিডিয়া যেমন সেটাই। কমফোর্টেবল হয়ে 3 জেনারেশন মানুষের টাকা মারছে, এখন 5th জেনারেশনও ট্রাই করতে নিছিল, কিন্তু এএমডি এসে দিছে একটা পাঞ্চ। এই হুম। পাঞ্চটা দরকার ছিল। এই পাঞ্চটা মানে এনভিডিয়াকে জায়গায় পাঠাইছে। প্লাস এনভিডিয়ার এই ডাউনফল আর একটা বড় ইম্প্যাক্ট পড়ছে হচ্ছে ওদের যে বোর্ড পার্টনার যারা আছে হ্যাঁ 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 এদের তো প্রত্যেক ডিপার্টমেন্টে, লাইক জিপিইউ ডিপার্টমেন্টে তো বোর্ড পার্টনারদের জন্য আলাদা আলাদা এমপ্লয়ি থাকে, আলাদা হ্যাঁ আলাদা হ্যাঁ স্টকের জন্য আলাদা আলাদা দরকার। এমপ্লয়ি থাকে। এন্ড যেহেতু True. মানে ওইভাবে সেল হচ্ছে না, কিছু কিছু বোর্ড পার্টনার অ্যাকচুয়ালি লে অফ করা শুরু করে দিছে এমপ্লয়ি। তো এটা এনভিডিয়ার মানে হ্যাঁ, এনভিডিয়ার সাইডে। ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং, কারণ এনভিডিয়া কিছুদিন আগেও শোনা গেছে যে এএমডির গ্রাফিক্স কার্ডই বানাইতে দেয়নি তাদের বোর্ড পার্টনারদেরকে, বের করে দিছে। এমএসআই মেবি এর জন্যই 7900 XT সিরিজের কিছু জিনিসপত্র অনেক ডিলে করছে, প্লাস হচ্ছে হ্যাঁ এবার হ্যাঁ, তো মানে বানাবে না বলেই এনভিডিয়ার দিছে। এনভিডিয়ার হাতে এত লিভার ছিল, এত পাওয়ার ছিল, মানে ওরা কম্পিটিটরদের গ্রাফিক্স কার্ডই বানাতে দেয়নি। আর এখন $600 বিলিয়ন নাই হয়ে গেছে ওদের স্টক মার্কেট থেকে। হ্যাঁ, স্টক ফলটা ব্যাপার- খুবই খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল। ব্যাপারটা ইন্টারেস্টিং ছিল। আরেকটা জিনিস ইন্টারেস্টিং, ওটা একটা ইউটিউব ভিডিওর পরে হয়েছে। ইউটিউব ভিডিওতে প্রেডিকশন দিতেছিল যে যখনই মানুষ দেখবে এআই রিয়া এত দরকার নাই, তখনই এনভিডিআর ফল হবে, আর তার 2 দিন পরে এনভিডিআর ফল হয়েছে। মানে যেভাবে বলছে সেভাবেই হয়েছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, আচ্ছা, আজকের নিউজ সেগমেন্টটা অ্যাপেল দিয়ে শেষ করি। ইমরুল, তোমার কি অবশ্যই। মনে হয় অ্যাপেলের এইবার যে ডিভাইস গুলো লঞ্চ করলো, আইপ্যাড, আইপ্যাড M3, ম্যাকবুক M4, ম্যাক মিনি, তারপর 16, কোনটা বেশি ভ্যালুফুল, মানে আর কোনটা মানুষকে সাজেস্ট করার মতো? আগে আমরা লিস্ট ভ্যালু ফর মানি থেকে শুরু করি। এটা হ্যাঁ, অবভিয়াসলি ওটাই যাবে ওটাই হচ্ছে ওটাই iPhone 16ই। এটা এটা হ্যাঁ, সবাই জানে। সবাই সিক্স জানে। হান্ড্রেড কিন্তু ডলারে এখানে মানুষজন এটাকে এটা এক্সপেক্ট করে মানে নাই। অ্যাপেলের এটা মানে অ্যাপেলের এক্সপেরিমেন্ট বেসিক্যালি। অ্যাপেল জানে মানুষকে যাই দিবে তাই কিনবে, কিন্তু এটাতে ওরা ওদের ওই মোডেমটা বানাইতে পারছে। হ্যাঁ, এতদিন তো মডেমটা স্ন্যাপড্রাগন, অ্যাকচুয়ালি অনেক ভালো। মডেমটা অ্যাকচুয়ালি অনেক হ্যাঁ হ্যাঁ ভালো। হ্যাঁ, এতদিন তো স্ন্যাপড্রাগনের থেকে নেওয়া লাগছে। এটা থেকে হুম। বেরোর জন্য মেবি ফোনটা ছাড়ছে, মানে একটা লেদা ফেদা, লেদা ফেদাই বলা যায়, এটা ভালো কোনো প্রোডাক্ট না। লেদা ফেদা প্রোডাক্ট মানুষকে ধরাই দিয়ে টেস্ট করবে যে মডেমটা কাজ করে নাকি, এন্ড এরপরে গিয়ে আস্তে আস্তে। এক্সপেরিমেন্ট হিসেবে আমি বলবো না, অ্যাকচুয়ালি ওরা প্রোগ্রেস করতেছে। বিকজ আগে হ্যাঁ এসি লাইন আপ হিসেবেই ছিল, ওরা অরিজিনাল আইফোনের সাথে কেউ মিক্স আপ করতো না। বাট mix up এবার করতো না। ওরা অ্যাকচুয়ালি অরিজিনাল আইফোনের অ্যাপেলের লাইন আপে ই সিরিজ বের করলো। অ্যাপেলের না আসলে এসি এসি দরকার, একটা চিপ আইফোন দরকার ছাড়া, কারণ সবাই তো মানে কি বলবো কন্ট্রাক্টর নিক, আমেরিকাতে তো কন্ট্রাক্টেই কেনে, হুম হুম হুম। সিম কোম্পানির কাছ থেকে কন্ট্রাক্টে কিনে। তো কন্ট্রাক্টর একটা কম দামে ভালো অ্যাপেল ফোন দরকার আমেরিকানদের। সবাই তো আমাদের মতো অ্যান্ড্রয়েড নিয়ে স্যাটিসফাইড না, ওরা বুঝেও না। বড় হয়েছে অ্যাপেল দিয়ে, জেনারেশনের সেটাই। পর জেনারেশন অ্যাপেলের আইফোন ইউজ করে যাইতেছে। তো ওদের এটা ইকোসিস্টেমের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট। পুরোপুরি ডিপেন্ডেন্ট। মানে এখন যখন আমেরিকান মানুষ চিন্তা করে, তখন ওদের হাতে অ্যান্ড্রয়েড, মানে
মিলেই না, খালি মনে অ্যাপেল, খালি মনে আইফোন। আচ্ছা তো এই লিস্ট মানে পরে কোনটা কি মনে হয়, আইপ্যাড M3 নাকি আইপ্যাড নর্মাল যেটা? আইপ্যাড M3 বলা যায়, কজ হচ্ছে আহ, যারা আইপ্যাড ইউজ করে বেশিরভাগ মানুষের এত প্রসেসিং পাওয়ার লাগে না। আহ, কিন্তু অনেক ক্ষেত্রে ওভারকিল হয়ে যায়। M3 এর ক্ষেত্রে আমি বলবো যে তোমার যদি M3 লাগে, তুমি ইভেন্চুয়ালি একটা ম্যাকবুক নিয়ে ইজিলি MacBook নিয়ে ভালো, সব কারণ কাজ করে। হ্যাঁ, কারণ হ্যাঁ, আইপ্যাড M3 তে তো ম্যাক ওএস নাই। ম্যাক ওএস ছাড়া তো এত পাওয়ারফুল প্রসেসর দিয়ে লাভও নাই তেমন। মানে অনেকে হ্যাঁ, আছে অ্যাডোবি বা ইউজ করে, কিন্তু এর থেকে একটা ম্যাকবুক কিনা বেটার। ট্রু, দ্যাটস ট্রু। হ্যাঁ, and আর এরপরে আমি বলবো যে এরপর আইপ্যাড এয়ার রাখা যায়, মানে আইপ্যাড এর মানে নর্মালটা, নর্মাল। জি, 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 নর্মালটা হ্যাঁ, নর্মাল। ওটার প্রসেসরটা ভালো দিছে এবার, হ্যাঁ, হ্যাঁ, 14 এর প্রসেসর দিছে মেবি। A18 বায়োনিক না? দেখে বলেন, মেবি মেবি 14 এরটা দিছে, এই 16 মেবি। না, স্টিল মানে মানে না আইফোনের এটা চিপ ভালো, তো। প্রাইস অনুযায়ী ভালো, মাত্র $350, আমাদের জন্য বেশি কিন্তু যারা ওইখানে থাকে হুম, হুম, হুম। যারা তাদের মানে জন্য ব্যাক টু স্কুল হিসাবে অনেকে নোটস এর একটু জন্য হ্যাঁ, আইপ্যাড নেয়, তো ওদের জন্য হ্যাঁ, মোর হ্যাঁ। দেন ইনাফ। মানে গত বছরের আইপ্যাডই খালি স্টোরেজটা বাড়ায় দিছে, প্রসেসরটা করে দিছে, A16 করে দিছে। হুম, এখন হুম, হুম। বেস স্টোরেজ 128 GB, এটা ভালো। ওয়ান হ্যাঁ, টোয়েন্টি এইট এটা এর কমে আসলে মডার্ন চলে না, ব্যাপারটা উইয়ার্ড মানে। একটা জিনিস তুমি মনে হয় অ্যাড করো নাই, সেটা হচ্ছে এটা সাইলেন্ট লঞ্চ বলা যায় M3 আলট্রা ম্যাক্স স্টুডিও। সো ও হ্যাঁ, এটা এইটা এটা সাইল একটা খুবই এটা ইন্টারেস্টিং একটা জিনিস। এখানে মনে হয় কত কত জিবি জানি দিছে ওরা। আপ টু 512 জিবি পর্যন্ত র্যাম নেওয়া যাবে, এন্ড এটা ইউনিফাইড মেমোরি, সো সিপিইউ জিপিইউ মানে দুজনেই অ্যাক্সেস বেসিক্যালি করতে পারবে। বেসিক্যালি এআই ওয়ার্কলোডের সবার জন্য দিয়ে দিছে। হ্যাঁ, এআই ওয়ার্কলোডের মধ্যে অনেকে দেখলাম 70 বি ইজিলি রান করতেছে, দেন ওইটার উপরে 642 বি অথবা ওই লেভেলের কিছু জিনিসপত্র রান হ্যাঁ, হ্যাঁ, করতেছে একটু, মানে কাট ডাউন ভার্সন যেগুলো 4 বিটের। ওইটাই। কারণ তো ওটা অ্যাকচুয়ালি একটা রেভলিউশনারি জিনিস। অনেকে এক্সপেক্ট করছিল M4 লাইন আপে করবে, বাট M3 আলট্রা হ্যাঁ, মানুষজনের M4 মানে তো এটা একটা। নতুন আছে, বেসিক্যালি হ্যাঁ, M4 তো হ্যাঁ। অত না, এজন্য তো অ্যাপেল আগে M3 তে দিয়ে করে নিতেছে। আর M4 এর এত পাওয়ারফুল চিপ মনে না এখন ছাড়বে, ওরা হুম, একটু পরে ছাড়বে। ইভেনচুয়ালি দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, মানে এটা বলবো যে একটু টাফ চয়েস হয়ে যায় অনেকের জন্য যদি দুইটা অ্যাকচুয়ালি কিনতে যায়। তো সেই ক্ষেত্রে M4 এর জন্য হচ্ছে সিঙ্গেল কোর পারফরমেন্সটা একটু বেশি, বাট M3 আলট্রাতে আবার মাল্টি কোর পারফরমেন্স বেশি, এন্ড র্যামের জিনিসটা তো আছে ইউনিফাইড মেমোরিতে। ইমরুল, সো আমি হ্যাঁ। মাত্র অ্যাপেলের ওয়েবসাইটে গিয়ে চেক করতেছি ওদের প্রাইসিংটা। হুম, হুম। কেউ যদি 512 GB ইউনিফাইড মেমোরি নিতে চায়, 1 TB এসএসডি স্টোরেজ, মানে সবচেয়ে লোয়েস্ট স্টোরেজ যেটা, $9,000 এই 10,000। 9500। অ্যাপেল প্রাইসিং কি আর অ্যাপেল বলবো। প্রাইসিং, ওদের কাছে স্টোরেজ স্বর্ণের চেয়েও দামি। বাট এই ক্ষেত্রে আমি বলবো যে একটা জায়গায় অ্যাপল প্রাইসিংটা এবছর খাটে নাই, সেটা হচ্ছে নতুন ম্যাকবুক এয়ার। এটা মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি ম্যাকবুক এয়ারে রেভলিউশনারি একটা জিনিস। ওরা কমাইছে, অ্যাপেল দাম কমাইতে পারে, এটা হজম হইতেছে না। হ্যাঁ, হজম আমিও হওয়ার মতোই জিনিস। ফার্স্টে এক্সপেক্ট করি নাই যে মানে আগে যেরকম মানে $1,100 অথবা $1,200 বেস মডেল বের করতো, হঠাৎ হ্যাঁ, হ্যাঁ, মানে এক হাজার $1,000 টাকা অথবা 999 যেটাই বলো, and ওই প্রাইস যেমন রেঞ্জে যে বের করবে এক্সপেক্টেড না। হ্যাঁ, হ্যাঁ, এটা প্লাস ম্যাক মিনি তো ভালো একটা সাড়া পাইছে মানুষের মাঝে। হুম, হুম, ম্যাক হুম। মিনি সাকসেস দেখে তো অ্যাপেল ভাবছে যে না, বেশি জিনিস সেল করতে পারলো প্রফিট বেশি। হ্যাঁ, আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম একটা আর্টিকেল থেকে, যে ওরা এবার অ্যাকচুয়ালি কিছু কাট ডাউন করা থাকে, ওরা অ্যাসেম্বলির যে জায়গাটা ওইটা চেঞ্জ করছে। তো ম্যাকবুকের অ্যাসেম্বলিটা আগে মেবি তাইওয়ানে হয়তো, তো এখন হুম। ওইখান থেকে চেঞ্জ করে ভিয়েতনামে করতেছে। তো ওইখান থেকে আই গেস ট্যারিফের কিছু বিষয় আছে, অথবা কস্ট কাটিং এর কিছু হতে জিনিসপত্র পারে, ওই থ্রুতে নিছে। মানে না, এটা যদি হয়ে থাকে তাহলে ভালো, কিন্তু একটা আমেরিকান কোম্পানি এই কাজ করবে এটা মানা, মানে হজম হয় না আসলে। কারণ আমেরিকান কোম্পানি ফেমাস, মানে কাট ডাউন করবে কিন্তু প্রফিট ঠিকই রাখবে।
প্রফিট হ্যাঁ, মার্জিন প্রফিট যত বাড়ানো প্রফিট অবভিয়াসলি আছে। এখন প্রফিট জানি না অবভিয়াসলি আসলে এখনো এটা আছে, এখনো হুম, আছে, হুম। হয়তো M4 চিপ বানাতে ওদের খরচ কম পড়ে, এটাও হতে পারে। এন্ড যেসব ফিচার দিচ্ছে আমি বলবো এই প্রাইসে 16 জিবি থেকে স্টার্টিং র্যাম, দেন হচ্ছে মানে ওদের 12 মেগাপিক্সেলের ঠিক ক্যামেরা। আছে, সেটা উইন্ডোজ এর সাথে তুলনা করলে অত ভালো না, কিন্তু অ্যাপেল প্রোডাক্ট হিসেবে খুব ভালো প্রাইসিং। হ্যাঁ, এটা রেট্রো রেট্রো। হ্যাঁ। তো ইমরুল, হুম, এখন আমাদের নেক্সট সেগমেন্ট র্যান্ডম হেল্পলাইন। এখানে আমরা একটা একজনের পিসি বিল্ড নিয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করব। ওকে। সদ্য সদ্য বুয়েটে ভর্তি হয়েছে, আহ, টুকিটাকি ইঞ্জিনিয়ারিং এর ওয়ার্কলোড আর প্রোগ্রামিং প্লাস গেমিং 60K এর মধ্যে কিরকম পিসি সাজেস্ট করবি, কি কি কম্পোনেন্ট নিলে তার জন্য ভালো হতে পারে? 60 এর মধ্যে 67, অ্যাকচুয়ালি 60K হ্যাঁ, আসলে। আসলে যারা এইভাবে মানে যারা এরকম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কলোড অথবা আমি বলবো এমনি ক্লাসের জন্য ইউনিভার্সিটির জন্য যারা এমনি একটা সেট আপ চায়, হুম। অনেকে ল্যাপটপ প্রিফার করে, বাট যারা ডেস্কটপ নিতে চায়, ল্যাপটপ আছে হয়তো বাসায়, তাদের হ্যাঁ, জন্য 60K 70K বাজেটটা খুবই কম। হ্যাঁ, খুবই কমন, খুবই কমন। বাংলাদেশে অনেকে এটা মানে একটা গোল্ডেন প্রাইস রেঞ্জ। এই প্রাইস রেঞ্জে বেশিরভাগ পিসি বেচা কেনা হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কারণ এর থেকে কমে গেলে একটু কম্প্রোমাইজ করা লাগে, এর থেকে বেশি গেলে হয়তো ইন্ডালজিং ওভার স্পেক হয়ে যায়, অনেকের এত লাগেও না। অনেকের বাসায় মানাইতে কষ্ট হয়। হ্যাঁ, বাসায় মানে তো কষ্ট এটাই। তো এই প্রাইস রেঞ্জে কি কি কম্পোনেন্ট সাজেস্ট করবি? আহ, এই প্রাইস রেঞ্জে আমাদের দেশের হিসাবে একটা মোটামুটি রেঞ্জের 6 কোর 12 থ্রেডের সিপিইউ, দেন হচ্ছে একটা হুম, ডিসেন্ট জিপিইউ পেয়ার করা যায়, যেহেতু 60 to 70K বাজেট। সেটাই। এন্ড সাথে যদি মনিটর এড করি 8 টিকের মধ্যে আই গেস কভার আপ হয়ে যাবে ওভারঅল। কতর মধ্যে? 8 টিকের মধ্যে মানে মনিটর 10K এর মধ্যে মনিটর তো কিছু আছে, একটা। হ্যাঁ, মনিটরের একটা বিষয় আছে। হ্যাঁ। হ্যাঁ, তো হ্যাঁ। আহ, তো এখানে প্রসেসর কি নিতে পারে, সে মানে একটা রেঞ্জ আর কি। র্যাম প্রসেসর বললাম, রাইজেন র্যাম ফাইভ বললাম, এর ফিফটি ফাইভ র্যাম হান্ড্রেড অথবা 5600, এই রেঞ্জে কিছু। এখানে কি AM5 এর কোনো প্রসেসর সুইচ করা যাবে না মানে, যদি আমরা জিপিইউ নিতে চাই? আহ, হ্যাঁ, এখন বিষয়টা কি এখানে একটা জিনিস আছে যে আপগ্রেডাবিলিটির একটা বিষয় আছে। সে হ্যাঁ, এটা যদি এরপর আপগ্রেড না করতে চায়, এখন অনেকে থাকে না যে মনে পারে করো না, পারে না, সম্ভব ইউনিভার্সিটি না। লাইফের জন্য একটা একটা জিনিসই নিল, এখন এইটা হ্যাঁ, মেবি আর আপগ্রেড করা হবে না। তো হ্যাঁ, অনেকটা হ্যাঁ, শিওর থাকে যে আপডেট করা হবে না, সো ওকে যদি হবে আমি না। একটা M5 এর কিছু একটা সাজেস্ট করি, দেন ও আপডেট করতে না পারে, পুরোপুরি হ্যান্ডিক্যাপ, লাইক ওই সিপিইউ ও কোনোভাবেই ফুল ক্যাপাবিলিটি ইউজ করতে পারবে না আনলেস অটোকেডের কিছু করতেছে অথবা ওই রকম হ্যাঁ, হ্যাঁ। স্পেসিফিক কিছু আর ওয়ার্কলোডে। ওইসব ওয়ার্কলোডে তো আবার এনভিডিয়ার একটা হ্যাঁ, 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 সুবিধা পায়। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ইমরুল, আমাদের ফ্রেন্ড মানে পরিচিতদের মধ্যে একজন দেখলাম একটা পোস্ট করছে ফেসবুকে, সেও একটা পিসি নিতে চায়, ভালো বাজেট, ভালোই, বেশ ভালোই, 1,20,000 মতো। সে দেখলাম হুম, হুম। একটা গ্রুপে ইন্টেল আর এএমডি একটা বিল্ড দিছে। আচ্ছা। বিল্ডের মেইন কম্পোনেন্ট গুলো বলি। এএমডি টা হচ্ছে Ryzen 7 700, আর হুম, জিপি হচ্ছে 4060। আর ইন্টেলের টায় 14 Gen 5 i5, আর হচ্ছে গার্নিয়ারের আর B580। দুইটা সেম প্রাইস কিভাবে হয় আমি মানে কম্পোনেন্টের হয়েছে, ইন্টেল দেখে হয়তো প্রাইস বেশি হয়ে যায়, ওদের মাদারবোর্ডের প্রাইস অনেক। এখানে কোনটা সাজেস্ট করবি, মানে উম, এএমডি বিল্ডটা নেওয়া ভালো হবে? কারণ এখন অনেকে বলতে পারে মানুষজন এএমডি কে বেশি ওভারহাইপ করে ফেলতেছে, বাট এইখানে আমি বলবো যে এএমডি না হচ্ছে, এখন এএমডি থেকে কিছু চেঞ্জ করা যায়। কিছু হুম, চেঞ্জের মধ্যে আমি বলবো যে যদি 4060 Ti নিতে চায়, টিআই একটা ভালো অপশন বেস 4060 থেকে, অনেকে এরা এটা, বলে থাকবে। ফোরটি হ্যাঁ, হ্যাঁ, সিক্সটির আইপিসি ইমপ্রুভমেন্ট আর জেনারেশনাল ইমপ্রুভমেন্ট খুবই কম হুম, হুম। 3060 থেকে। সো এন্ড সিপিইউটা 8 কোর আই গেস নর্মালি কারো লাগবে না আনলেস মানে ওইরকম হাই এন্ডে কিছু করতেছে, এখন তার ইউজ কেসের উপর ডিপেন্ড করতেছে। সে যদি সিপিইউ হেভি কোনো ওয়ার্কলোড দিতে চায়, সেক্ষেত্রে এই বিলটা আই গেস পারফেক্ট। যদি সিপিইউ হেভি কিছু না হয়, ওভারঅল জেনারেল গেমিং অথবা মানে 1080p মানে গেমিং এর তার জন্য। পোস্ট অনুযায়ী
এই যে ভার্সিটি সাবজেক্ট রিলেটেড কাজ হচ্ছে, সাবজেক্ট হচ্ছে সিএসসি ট্রিপল এমই, ওই সাবজেক্ট রিলেটেড কাজ হচ্ছে গেম খেলা। সো এই ক্ষেত্রে মনে হয় এমডি টা ওভারঅল বেটার সব দিক দিয়ে। হ্যাঁ, কারণ এমডি ওভারঅল ইন্টারনেট। বেটার। এই ক্ষেত্রে কিছু এডিট করা যায় যে ও যেহেতু একটা রাইজেন 7 নিচ্ছে, ওর জায়গায় হ্যাঁ যদি রাইজেন 5 এর 7600 অথবা 7600X নিয়ে 4060 টিআই দেওয়া যায়, এর একটা ভালো কম্বো হইতে পারে। আহ, হবে কি, আমি একটু প্রাইস চেক করি, কারণ ওর এখানে মনিটরে ভালোই টাকা ঢালতেছে, 17,000। মানে অত ভালো না, কিন্তু বাকি কম্পোনেন্টের তুলনায় ভালোই। আর হ্যাঁ, ভালোই টাকা ঢালতেছে। আমরা জাস্ট হচ্ছে ডিফারেন্সটা দেখি যে আহ, হ্যাঁ, তোমার 7700 আর হচ্ছে 7600 এর মধ্যে প্রাইস ডিফারেন্সটা, এন্ড 4060 স্টার্টিংয়ে এন্ড 4060 টিআই। স্টার্টিংয়ে স্টার্টিংয়ে তাহলে পিসি বিল্ডারে দেখি আমরা। And বিষয়টা এমন স্টার্টিংয়ে ওয়েবসাইটটা বেশি ভালো, এর জন্য এখানে কনভিনিয়েন্ট, সবাই হ্যাঁ কনভিনিয়েন্ট কনভিনিয়েন্ট, অনেক। কনভিনিয়েন্সের জন্য সবাই এখানে প্রাইস দেখতেছে, হয়তো অন্য জায়গায় আরো কমে পাবে। কম্পিউটার মিনিয়া তো মাঝে মাঝে কমে পাওয়া যায়, ওরা যেহেতু হুম হুম হুম। আনঅফিসিয়ালি আনে। কিন্তু প্রাইস দেখার জন্য স্টারটেক বেস্ট। আচ্ছা, এটা সো ঠিক। পিসি বিল্ডার স্টাইলে হাতে একটা খাতা কলম নেই, আহ, লিখে লিখে হিসাব করি। সো এখানে 7600 হচ্ছে 18K। হুম, আর যদি আমরা 4060 দাম দেখি, 4060 38। 4060 ও যেটা অ্যাড করছে ওইটার প্রাইস কিরকম, মানে ও যেটা অ্যাড করছে সেটা 38.5। 38.5। আই 4060 গেস। মেবি 56। 4060 Ti হ্যাঁ 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 হ্যাঁ, মেবি, হ্যাঁ হ্যাঁ, ওটার দাম বেশি। একটু বেশি ওভার বাজেট হয়ে যায়। সো বেশি এন্ড ওভার। আমি দেখলাম যে 7600 এন্ড 7700 এর মধ্যে ওইরকম আহামরি প্রাইস ডিফারেন্স নেই, 3 হ্যাঁ টু 4 কে ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ। তো ওর সেভেন্টি সেভেন বিলটা লাইক হান্ড্রেড অ্যাপ আর অনেক ভালোভাবে মানে ম্যাচ করবে, হ্যাঁ, কম্বোটা ভালো। কম্বোটা ভালো, এমনি ভালো বানায় তো, খালি একটা ভুল করছে, র্যাম একটা নিছে। র্যাম একটা, এইখানে এখানে ডুয়াল চ্যানেল দিলে এপিইউ থাকলে অনেক ভালো হতো, বাট এছাড়াও ডুয়াল চ্যানেল নেওয়া উচিত। কারণ প্লাস এমডি হচ্ছে মানে সব দিক দিয়ে ডুয়াল চ্যানেল চাই, সেফ আর কি, এমডির হ্যাঁ জন্য ডুয়াল সেফ। চ্যানেল প্রেফার করে। হ্যাঁ, যদিও ডিডিআর5 এ শোনা যায় ডুয়াল চ্যানেল অত ম্যাটার করে না। হুম হুম হুম। ওদের এমনি ব্যান্ডউইথ যত বেশি থাকে, তো সেটাই একদম মানে ওই রকম হায়ার মেগা ট্রান্সফার পার সেকেন্ড না থাকলে ডুয়াল চ্যানেল অনেক ক্ষেত্রে মানে অত বেশি বড় ইম্প্যাক্ট ফেলে না। বাট পরে সেটাই আপডেট করলে অবশ্যই একটা স্টিক অ্যাড করে দিতে পারে, আপগ্রেড। বড় ফ্যাক্টর না। ডেস্কটপ যেহেতু আসলে সব দিক দিয়ে আপগ্রেডের একটা অপশন থাকে। এন্ড এটা র্যামের বিষয়টা কি, র্যাম আপগ্রেড করাটা খুবই অ্যাফোর্ডেবল। মানুষজন চাইলে র্যাম একটা জাস্ট একটা স্টিক কিনে হ্যাঁ, সেম আর মডেলের সেম মডেল এখন তো নাম্বার লাগাই ফেললো। এখন তো ডিডিআর5 এর র্যাম প্রাইস দেখে আমার মনে হয় নস্টালজিয়া আসে। নস্টালজিয়া বলা যায় না, কারণ দাম কমই বলা যায়। আমি যখন পিসি কিনছি 7 জিবি 8 জিবি স্টিক পড়ছে আমার 7K, 3200 মেগার জন্য। এত ব্রুটাল, এত ব্রুটাল। এত শিট একটা র্যাম আমার 7,000 টাকা দিয়ে কিনলাম, কিন্তু কোনো অপশন ছিল না, তখন র্যামের ক্রাইসিস। আর এখন এক একটা 3200 মেগাহার্জ এর র্যামও, মানে 8 জিবি 3200 মেগাহার্জ 2100 2200 টাকা পাওয়া যায় ডিডিআর4, মানে এন্ড DDR5 ও খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে চলে খুবই আসছে। আসলে এফোর্ট। আমি এক্সপেক্ট করিনি এত কমে হবে, আমি জাস্ট ভাবছিলাম আরো মাদারবোর্ড এন্ড সিপিইউ গুলা যদি, মানে মাদারবোর্ড এন্ড সিপিইউ এর কম্বো গুলা আমার যদি মনে হয় একটু মানে আমার মনে হাতের হয় কি নাগালে আসে। AM5 এর মেইন প্রবলেমটা মাদারবোর্ড। কিন্তু এখন কিছু করার নাই, বিকজ DDR5 এর হ্যাঁ মধ্যে ইন্টেলের যে চয়েস গুলো আছে, ইন্টেলের সিপিইউর হ্যাঁ, জন্য মানুষের জন্য এই প্ল্যাটফর্মে যাবে না, এন্ড এএমডির সিপিইউর জন্য আসলে এএমডির মাদারবোর্ডে যে একটু দিবে। মাদারবোর্ডে গিয়ে ধরা খাবে, কারণ সে যখন দেখবে 5000 সিরিজের একটা প্রসেসর নিলে 10K তে একটা ভালো মাদারবোর্ড পাবে, হুম সে হুম সেখানে আরো এক্সট্রা খরচ নিয়ে ফিউচারের কথা নাও চিন্তা করে। আর সবাই আসলে দেখবি আপগ্রেডেবিলিটি আসলে চিন্তা করে না। আমার হ্যাঁ মতে যদি আসলে চিন্তা করে, আমি যখন কিনছি হুম তখন হুম। অত গাইডেন্স দেওয়ার মতো কেউ ছিল না। আমি একদম যত চাপায় চাপায় নেওয়া যায়, আপগ্রেডের কোনো প্যাথই নাই। কেসের গ্রাফিক্স কেসের পাওয়ার সাপ্লাই আছে, গ্রাফিক্স কার্ডও নিচে এমন একটা যে
কি বলবো, 2 দিন পর ডিসপ্লে অ্যাডাপ্টার হয়ে যাবে। কিন্তু তাও ভাগ্য বলো 6 বছর সার্ভিস দিছে, এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এটা পিসি 6 বছর পর আসলে যত ভালোই কিনুক না কেন, 6 বছর পর এটার এজ নিয়ার দ্য দেখানো এন্ড শুরু করে চলে দেয়। যাচ্ছে। হুম। হ্যাঁ, এজ দেখানো শুরু করে, যেমন 2 দিন আগে আমার এসএসডি আর হার্ড ডিস্ক দুইটাই ইস্যু হয়েছে। কি ইস্যু আমি নিজেও জানি না। দুইটাতে একদম সব ডিলিট করে উইন্ডোজ দেওয়ার পর ঠিক হয়েছে। মানে আমার না ফাইলের তেমন চিন্তা নেই, কিন্তু মানুষের তো ফাইলের বিষয় আছে। আমার হ্যাঁ, এই ক্ষেত্রে এর আগে আমি বলবো এর যে আগে একটা হার্ড ডিস্ক পুরোপুরি নষ্ট হয়ে গেছিল। তোর সাথে এটা নিয়ে হুম আমার হুম ইয়ে হয়েছিল, মনে হ্যাঁ আছে? হ্যাঁ 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 হ্যাঁ। এটাই এই এখন। ক্ষেত্রে আমি বলবো যে মানে পিসি বিল্ড যারাই করতেছেন না কেন, আহ, যেখান থেকেই করেন না কেন, একটা জিনিস খেয়াল রাখবেন যে সিপিইউ, মাদারবোর্ড, জিপিইউ, এই কম্বোটা যারা ঠিক রাখে, অনেকে মনে করে এরপরে মনে হয় আর কোনো কাজ নাই, বাট না, এরপরে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, পাওয়ার সাপ্লাই। কারণ পাওয়ার হ্যাঁ সাপ্লাই হ্যাঁ সে যদি কম নেয়, ধর কাটায় কাটায় নিছে, আমারটা যেমন কাটায় কাটায় নিছে, পরে আমি একটা খুবই রিস্কি। জিপিও লাগাইতে পারবো না। হ্যাঁ হ্যাঁ মানে পাওয়ার সাপ্লাই আমারটা কেসেরটাই, যদিও লেখা 400 ওয়াট, কিন্তু আসলে কি আল্লাহ জানে, এটা তো বলা হ্যাঁ যায় হ্যাঁ না। হ্যাঁ আসলে সাজেশন, এটা একটা সাজেশন, এটা হয়তো 400 ওয়াট, হয়তো 300 ওয়াট, কেউ জানে না। হ্যাঁ, তো এইখানে মানে একটা কথা থাকবে যে সে যেভাবেই হোক না কেন কিছু কোয়ালিটিফুল জিনিসপত্র নেওয়া উচিত, যেরকম এসএসডিটা একটা বড় ফ্যাক্ট। এসএসডি যদি কোয়ালিটিফুল কিছু নিতে পারে, গো ফর ইট। হুম। দেন পাওয়ার হ্যাঁ, হ্যাঁ। সাপ্লাই, অবভিয়াসলি যদি আপগ্রেডের কথা চিন্তা থাকে, যদি জিপিইউ না নেয় পাওয়ার কেউ, সাপ্লাই মনে হয় কি সেক্ষেত্রে যে, আমার আমার মতামত এটা, জানি না কোন এক্সপার্টও সাথেও কথা হয় না আমার এই বিষয়ে, কিন্তু যে আমার পিসির যা দরকার তার থেকে 100 ওয়াট বা 200 ওয়াট বাড়ায় নিলে হুম আমারই হুম লাভ। কারণ পাওয়ার সাপ্লাই ওয়াটেজ যত বেশি, ওটার এফিসিয়েন্সি রিয়া কিন্তু ভালো দেয়। 80, 80 হ্যাঁ প্লাসই হয়, বা ইয়াটা 80 প্লাস ব্রোঞ্জ বা প্ল্যাটিনামই হয়। আর বাড়ায় নিলে প্রথমে একটু খরচ বেশি হবে, এটা ট্রু, কিন্তু পরে একটা পিস অফ মাইন্ড থাকবে না, না আমার জিপিও নষ্ট হলে আমি একটা জিপিও লাগাই নিতে পারবো, আমার হুম হুম সিপিইউর কিছু হলে আমি একটা হায়ার ওয়াটেজের সিপিইউ লাগাইতে পারবো। এই সেটাই। পিস অফ মাইন্ডটা দরকার, কারণ মানে কি বলবো, মানে আমি তো ধরা খেয়ে বসে আছি, হ্যাঁ, জিপিও লাগাইতে জিপিইউ পারবো না। থাকলে আরেকটা জিনিস কি, 100-200 ওয়াটের জিনিসটা এখন মডার্ন যে জিপিইউ গুলো আসছে, এদের একটা হ্যাঁ, টেন্ডেন্সি আছে স্পাইক করে, পাওয়ারটা স্পাইক করে, স্পাইক করে, স্পাইক এন্ড করে। স্পাইক করলে এটা খুবই ডেঞ্জারাস, কি শাটডাউন হয়ে যায়, কোনো কম্পোনেন্টই হইতে পারে। হ্যাঁ, অনেকে আর আন্ডার ভোল্ট করে আহ, চালায় জিনিসটার জন্য। তো হ্যাঁ, এই ক্ষেত্রে বুঝলে? এখন আর আমাদের দেশের ইলেকট্রিসিটিও তো খুব সুন্দর, হুট করে নাই হয়ে যায়। হ্যাঁ, ইদানিং একটু কিছুটা কম, কিন্তু ইদানিং যদি কমছে, এভাবে কিন্তু হুম হুম বলা যায় না কোন সময় কয়লা শেষ হয়ে যাবে, সরকার বলবে ইলেকট্রিসিটি নেই, মুড়ি খাও। এটা গত হ্যাঁ বছর তো যারা ভ্যালোরেন্ট খেলছে তারা ভালোই বুঝছে। হ্যাঁ মানে আচ্ছা, আহ, তো র্যান্ডম হেল্পলাইনে আপাতত এই সেগমেন্টে আর কিছু বলার নেই, এই দুটো জিনিস আমার মাথায় আসলো। আরেকটা জিনিসটা কথা বলতাম, কিন্তু সে কিনে ফেলছে, তো এটা নিয়ে কথা বলে লাভ নেই এখন। হ্যাঁ। থার্ড সেগমেন্ট, এটা আমার খুব মজা লাগছে, এজন্য আমি অ্যাড করছি স্ক্যাম অ্যালার্ট। ওকে, আপনাদের গো মধ্যে ফর ইট, গো অনেকে ফর ইট। অনেকেই আছে আপনাদের মধ্যে যাদের মানে প্যারেন্টস দের জন্য বা নানা নানু দাদা দাদুর জন্য একটা বাটন ফোন কিনতে চান। আর আমরা যারাই বড় হয়েছি, সবার বাসাতে একটা করে নোকিয়া বাটন ফোন ছিল। সবাই এটার প্রতি ইউজ টু, একটা কমফোর্টের জিনিস নোকিয়া, মানে সবার মধ্যে একটা স্ট্রং ব্র্যান্ডও বলা যায় না, অনেকের ফ্যামিলির অংশ হয়ে গেছে, অনেক অনেক বছর ধরে চালাইছে। হ্যাঁ, আমার বাসাতে রিংটোনটা শুনলেই নস্টালজিয়া চলে আসে। নস্টালজিয়ার বিষয় আছে, তো অনেক আছে সিনিয়র যারা, তাদের জন্য নোকিয়ার বাটন ফোন কিনতে চান, একটু সাবধানে কিনবেন। র্যাম্পেন্ট স্ক্যাম হইতেছে, মানে আপনাকে একটা ফোন ধরাই দিয়ে বুংসুং বুঝাই দিবে, পরে উম বুঝবে না যে এটা নকল। স্টোরিটা শুরু করি কিছুদিন আগে, আমার ফ্রেন্ড আর আমি গেছি ওর আহ নানুর জন্য মনে হয় ফোন কিনতে গেছে। ভালো কথা, নোকিয়াই নিবে, আমি বলছি, নোকিয়া নিবি, দাম তো বেশি, তো দেখ। দেখতেছে, এখন দোকানদার নোকিয়ার ফোন দেখাইতেছে, আর আমি ধরে মানে কেমন জানি একটু খুঁতখুঁতে লাগতেছে, একটা থাকে না গাট হ্যাঁ ফিলিং, হ্যাঁ গাট ফিলিং এ মনে হইতেছিল না ফোনগুলোর মধ্যে কিছু একটা সমস্যা হ্যাঁ, আছে। এতগুলা ধরছি, এতগুলা টেস্ট করছি, কিছু না এতগুলা কিছু টেস্ট উল্টাপাল্টা থাকলে তো বোঝা যাবে। বোঝা যাবে। আর আমিও কিছুদিন আগে একটা চালাইছি, ওর ভালোই টর্চার গেছে। সো রিসেন্ট নোকিয়া গুলোরও একটা ফিল আছে, যে সাউন্ড কেমন হয়, বাটন ফিল কেমন, স্ক্রিন কেমন। আর ইউ এর মধ্যে তুই যতবার চালাবি, মেনুর সাউন্ডটা তোর মাথার মধ্যে গেঁথে যাবে। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ মেনুর সাউন্ডটাও খুবই ইম্পর্টেন্ট। ফোন দিছে,
নোকিয়ার 105 আর 106 ধরাইছে, চালাইতেছি, বলে একটা বাংলাদেশি একটা ইন্ডিয়ান। বাংলাদেশ ইন্ডিয়ান তাও দোকানদার বলতেছে, শুনলাম। পরে বক্স গুলা বের করতেছে না, বক্স গুলা দেখি সব পুরান। বক্স তো দেখলে বোঝা যায় পুরান না নতুন, বক্স সব হ্যাঁ পুরান। হ্যাঁ হ্যাঁ। পুরান বক্স থেকে ফোন বের করে দিতেছে, ফোন বাটন গুলো কেমন জানি, স্ক্রিনও কেমন জানি। দুইটা 106 এর মধ্যে স্ক্রিনের একটা ব্রাইটনেস বেশি, একটা ব্রাইটনেস কম, একটার সাউন্ড বেশি, একটার সাউন্ড কম। তারপর মেনুতে গিয়ে মেনুর যে সাউন্ড গুলো না, ওটা চাইনিজ ফোনের মতো লাগতেছে। ও নো। চাইনিজ বাটন ফোনের যেমন সাউন্ড গুলো না, ডাং ডাং এমন টাইপ একটা সাউন্ড হইতেছে। আচ্ছা, তাও ভাবলাম থাক, অনেক চেঞ্জ হইতেই পারে। হুম। নোকিয়ারও তো ডাউনফল যাইতেছে, নোকিয়া চেঞ্জ হইতেই পারে। আহ তো ফ্রেন্ড একটা নিল, ওর পছন্দ হয়েছে 105 এর। ওরা দোকানদার বলতেছিল 23 এডিশন। আচ্ছা ঠিক আছে। ফোনটা হাতে নিয়ে না দেখে যে স্ক্রিনটা স্লাইটলি বাঁকা। ও মাই গড। মানে নোকিয়া নোকিয়া লোগো আর স্ক্রিনটা মানে এত কম বাঁকা, মানে কি বলবো, দুই তিনটা চুল পরিমাণ বাঁকা, কিন্তু বাঁকা। বাঁকা এটা কনফার্ম। আর আমি আমার ফ্রেন্ডকে ধরে, দোষ দেখ, ফোনের স্ক্রিন তো বাঁকা। ও প্রথমে বুঝে না, পরে দেখে যে ও আসলেই বাঁকা। পরে আরেকটা ফোন দিছে, ওইটাও বাঁকা। পরে দোকানদারকে ফোন দিয়ে বলছে, ভাই আপনি রাখেন, অন্য জায়গায় দেখে আসে। সে বলছে, তাও সে চিল্লায় চিল্লায় ডাকতেছে হাবিজাবি। ও এর মধ্যে মনে হচ্ছে ইমরুল, একটা নোকিয়ার একটা ফোন ছিল মনে আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে। হ্যাঁ, একটু গোলগাল শেপ। হ্যাঁ ওই হ্যাঁ, একটু ফোনও গোল কেমনে কালচে। জানি বেচতেছে। ওই ফোনও কেমনে জানি বেচতেছে। ওই ফোন ধরেই বুঝছি ওটা ফেক, ওই ধরনের আর কিছু বলি না। কিন্তু বাকি নোকিয়া গুলা যখন ধরাই দিল, সব পুরান বক্স থেকে বের করতেছে। একটা বলে ইন্ডিয়ান, একটা বলে বাংলাদেশি। বুংসুং বুঝায় যে ইন্ডিয়াতে দাম এত, বাংলাদেশে দাম এত। সো আমি আর ওই দোকানে ফোন রেখে দেন, বলছি রেখে দেন। আন্টিকেও বলছি, আন্টি, আন্টিকে তখনও বলি নাই, ফ্রেন্ডকে বলে। আন্টি ছিল সাথে, ফ্রেন্ডকে বলো। অন্য দোকানে গেছি, অন্য দোকানেও সেম কাহিনী, সেম ফোন, সেম ফেক ফিলিং। ওখানে আবার বক্স গুলাও ফেক। নীলক্ষেতের কারুকার্য বিগত বুঝতে করতে পারছি। পারে নাই। দেশীয় শিল্প, অদ্ভুত, দেশীয় অদ্ভুত বক্স শিল্প। আবার। দেশীয় বক্স শিল্প তো তাও রাইজেনের বক্স দেখলে বোঝা যায় কত উন্নত হয়েছে, কিন্তু এখানে উন্নতির ছোঁয়া পায় নাই। বক্স দেখে বুঝতে পারছি ফোনগুলা ফেক। পরে পাশে দেখি কি, রিয়েল গুলাও রাখা, সেলস এক্সট্রা হচ্ছে বাংলাদেশে নোকিয়ার রিয়েল গুলা বেচে, হুম হুম। সেলস এক্সট্রা। সো ওইটা জিজ্ঞেস করছি, ওটার ইনটেক একটাও খুলে দেখাতে পারবে না, কিন্তু দাম সেম মডেল, কেমনে জানি 300-400 টাকা বেশি। বাহ। মানে সেম জিনিসে বেচতেছে, কিন্তু ওইটার দাম বেশি। সো পরে বুঝছি যে সবাই ফেক ফোন বেচতেছে। এই ফেক নোকিয়ার যেহেতু সাপ্লাই কমে যাইতেছে, নোকিয়া যেহেতু আগের মতো নাই, সো ওই ইয়াটা ফিল করতে সবাই এখন ফেক ফোন বিক্রি করতেছে। ব্যাপারটা আমার খুব মজা লাগছে। পরে ফ্রেন্ডকেও বললাম, আন্টিকেও বললাম যে আন্টি, সব দোকানে মনে হয় নকল নোকিয়া বিক্রি করতেছে। নকল নোকিয়া কেনার থেকে আইটেল, সিম্ফনি, ওয়ালটনের ফোন কেনাও ভালো। আমি নিজেই হ্যাঁ, সিম্ফনি চালাইছি। এন্ড পরে আমি আইটেল ইউজ করছি আগে কয়েক হ্যাঁ, বছর। হ্যাঁ। সো ব্যাটারি না, ব্যাকআপ ভালোই। স্মার্টফোনের স্মার্টফোনের দিক দিয়ে সিম্ফনি কিনা রিস্ক, ওয়ালটন দূরে মুড়ি খাক। কিন্তু বাটন ফোনে আসলে এগুলোর থেকে এখন মনে হয় না ভালো কিছু আছে কমের মধ্যে। কারণ হুম। কেউ যদি অরিজিনাল নোকিয়া নেও, অরিজিনাল নোকিয়া সবচেয়ে ফালতুটা 2600 টাকা। আসলে এটা অনেকের প্রাইসের মধ্যে থাকে না, নর্মালি মানুষজন 1000-1500-র মধ্যেই মানে হ্যাঁ, কি আরে বলবো প্যাক আপ এক করে হাজার তো ফেলে। মনে পড়ছে, আইটেলের একটা ফোন 1000, 1100 টাকা, 1000 টাকা এরকম চাইছে। 2000 ফোন বুক ক্যাপাসিটি, লাইক আর কি লাগে? মোর দ্যান ইনাফ, মানুষজনের এক ওই সপ্তাহ চলে মানুষ যাবে তো যদি ওইভাবে 500 হয় জাস্ট না, কল রিসিভ করে। 500, হ্যাঁ 500 লাগে না, এটা তো 2000। তো এরকম একটু খুঁজলে বাটন ফোন যারা কিনবেন, তাদের প্রতি আমার দোকানে গিয়ে হাতে যেটা ভালো মনে হবে নিয়ে চলে আসবেন। বাটন ফোনে 19-20 হবে, কিন্তু এই নকল নোকিয়া কেনার থেকে ভালো, এটা বলতে পারি। আসলে এদের করা উচিত কি, এত এফোর্ট না দিয়ে ওই যে আমরা আগে স্টেশনারিতে যে বলতাম না যে আঙ্কেল ক্যালকুলেটর দেখান, বলতো যে এটা আসল হ্যাঁ, কেসিও হ্যাঁ, এটা হ্যাঁ, নকল কেসিও কোনটা নকল নিবা, কিছু। যাদের হ্যাঁ, হ্যাঁ, বাজেটটা যেটা হয় সে ওটা নিয়ে চলে আসে। এভাবে করলেও একটা কথা ছিল, ওইভাবে কিন্তু এটা করলেও হয়, যেভাবে কারণ স্ক্যাম করতেছে। হ্যাঁ এটাই মানে ওই নস্টালজিয়ার প্রতি একটা দিতে চায়, তো নস্টালজিয়া আসলে ভালো টাকা কামানোর হবে, এটা True. ট্রু। কারণ নস্টালজিয়াতে অনেক কিছু করা যায়। আচ্ছা, আমরা কি তাহলে এর পরের সেগমেন্টে যাব? হ্যাঁ, পরের সেগমেন্টে যে এই স্ক্যাম নিয়ে বেশি বললে আবার ওদের পপুলারিটি বাড়াই দিতে পারি আমি ভুলে। সো নেক্সট সেগমেন্ট, র্যান্ডম র্যামলিং। আমরা দুজন খালি আমাদের বিভিন্ন
দুঃখ, হতাশা, আশা, ভরসা এসব নিয়ে কথা বলবো, টেক রিলেটেড জিনিস নিয়ে। ইমরুল, কি দিয়ে স্টার্ট করা যায়? স্টার্ট করা যায় বলতে রিসেন্টলি আমি মানে একটা জিনিস খুব খেয়াল করছি, মানুষজন যারা গেম টেম খেলে অথবা হুম এমনি অডিও মানে ভিডিও এডিটিং করে, হুম হুম। অডিওর দিক থেকে হেডসেট থেকে হচ্ছে আইএমএ সুইচ করতেছে। জিনিসটা ইন্টারেস্টিং, এন্ড এটা নিয়ে অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস কিছুটা বাড়ানো উচিত, কারণ অনেক ক্ষেত্রে আইএম এ তো হইতে পারে, আসলে আইএম এর তো বানানোর কষ্ট কম তুলনামূলক, আর হেডফোন তো হুম 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 আমার মনে হয় and যারা বাঙালির একটা যারা গেস করতেছেন যে আইএম কি, আইএম আসলে হচ্ছে ইন ইয়ার মনিটর, বলতে পারেন বেসিক্যালি যে খুবই ইয়ারফোন, একটু খুবই ইয়ারফোন হ্যাঁ বাট একটু খুবই সিম্পলিফাই করলে ইয়ারফোন, বাট একটু সাউন্ডটা ভালো, সাউন্ডটা হ্যাঁ একটু সাউন্ড টেকনিক্যাল জিনিস আইএম, থেকে ভালো। হ্যাঁ টেকনিক্যাল সাইডে ভালো। আইএম বানানো হয়েছিল সে মিউজিশিয়ানদের জন্য, ওদের তো সাউন্ডের অ্যাকুরেসি দরকার। ওই হ্যাঁ অ্যাকুরেসি না থাকলে তো ওদের গান বিক্রি করতে পারবে না। সেটাই তো সেটাই এই And এই ক্ষেত্রে অ্যাকুরেসিটাই আরেকজনের দরকার, সেটা হচ্ছে ভিডিও এডিটরদের। ভিডিও এডিটরদের হচ্ছে গেমারদের, কারণ যারা হ্যাঁ কম্পিটিটিভ গেম খেলে তাদের সাউন্ড সেপারেশন বেশি দরকার। হ্যাঁ, সাউন্ড এক সেপারেশন সাউন্ড প্লাস সেপারেশন ডিটেইলস অনেক দিয়েই বেশি ইম্পর্টেন্ট। সাউন্ড সেপারেশন দিয়ে এনিমি ধরে ফেলা যায়। হ্যাঁ এন্ড এই অনেক সময় এই টুর্নামেন্ট জেতা হারা অনেক হ্যাঁ, ক্রুশাল মোমেন্টে এইসব জিনিসই ম্যাটার করে বেশি। এসবই ম্যাটার করে, এটাই। আর আইএম, হ্যাঁ এখন রিসেন্টলি অনেক ভালো ভালো আইএম বের হইছে। মুনরোপও মেবি বাংলাদেশে পাওয়া যায়, যদিও আনঅফিসিয়াল। হুম হুম এই হুম এই মুনরোপের কিছু সেগমেন্ট আসলে ইমরুল, হ্যাঁ, তোর অনেক অভিজ্ঞতা বেশি। তুই আইএম সবাইকে সাজেস্ট করস, তুই নিজে অনেকগুলো ইউজ করছিস, তুই মানুষকে এখন কোনটা সাজেস্ট করবি, মানে তিনটা বাজেটের মধ্যে, লো মিড হাই? আহ হাই রেঞ্জটা আমি এখনো মানে বলবো যে হাই হাই রেঞ্জটা আমি বলতে, স্কিপ হাই করতেছি। বলতে বাঙালির হাই 2,000 টাকা, বাঙালির জন্য 2,000 টাকা অনেক। কারণ বাঙালি ওকে 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 100 টাকার ইয়ারফোন আমরা তাহলে দিয়েও আমরা চালায়। তাহলে 3K পর্যন্ত হাই ধরি, বাঙালির হাই। এখন আচ্ছা ঠিক আছে, যদি 3K ধরা যায়, হ্যাঁ। হ্যাঁ 3K অনেকের ধরা আবার যায়। একটু শৌখিন হয়েছে, টাকা ভালোই খরচ করে। না এখন যদি ওইভাবে ধরি যে এটা হেডসেটের হিসাবে, এটা না হেডসেট অথবা আসলে, হেডফোনের মধ্যে ধরলে আসলে 4K বাঙালির 5K তো, অনেক চলে যায়। হ্যাঁ বাঙালির তো আসলে সবকিছু ইনভেস্টমেন্ট। সে আমেরিকান বা ইউরোপিয়ান কারোর মতো না যে কয়েক মাস ইউজ করবে, নতুনটা আসলে সুইচ করবে। বাঙালি যেটা কিনে সেটা চালায়, ভালোই চালায়। এই হ্যাঁ জন্যই আর কি ফার্স্টে অনেকে কষ্টটা নিতে চায়, মানে ফার্স্টে ভালো কস্ট নিলে পরে গিয়ে একটা, পরে যতদিন চালাতে পারে। সেটাই। হ্যাঁ যদি ওভাবে ধরি, আমি বলব যে একদম এন্ট্রি লেভেলে হুম কেউ যদি মনে করো ডিটেইলস এর জন্য অথবা গেমের জন্য, কারণ যারা ভিডিও এডিট করবে ওদের জন্য 2K প্লাস অথবা 3K রেঞ্জে আইএম দরকার, মানে যারা তারা নিলে ওই একদম রেঞ্জে নেবে। প্রফেশনাল তাদের জন্য এক- আসলে সাউন্ডের ইয়াটার দরকার। অনেকে যদিও ম্যাটার, মানে যারা শুরুতে থাকে তারা যদি ওটা কেয়ার করে না, এটা দুঃখের বিষয়, কারণ শুরু থেকে জিনিসগুলো নিয়ে কেয়ারফুল না হইলে পরে গিয়ে সমস্যা হয়। তো ওইভাবে যদি ধরি, এন্ট্রি লেভেলে যারা মোবাইল গেম টেম খেলে অথবা যারা পিসিতে গেম খেলে, ল্যাপটপে গেম খেলে, সেক্ষেত্রে 1K এর মধ্যে টিআরএন এর কিছু আছে, টিআরএন এমটি ওয়ান প্রো, এমটি ওয়ান ম্যাক্স, দেন হচ্ছে হুম আমি বলবো কেজেড এর কিছু আছে। কেজেড এর উম, বেশ কিছু মডেল আছে, সো 1100-র মধ্যে ওইগুলা দিয়ে কভার আপ হয়ে যাবে। দেন হুম মিড রেঞ্জের মধ্যে 1500 to 2000-এর মধ্যে আছে। আমি কারেন্টলি একটা ইউজ করতেছি ওই রেঞ্জে, 3 পয়েন্ট পিকলো। হ্যাঁ এটা এটা অনেক ভালো রিভিউ দেখবেন অনেকে ড্রয়েড হেডের চ্যানেলে অথবা আরো কিছু মানে যারা আইএম রিভিউ করে সব চ্যানেলে। তো এটা বেসিক্যালি একটা $3000 আইএম ছিল, মানে 3000 টাকার আইএম ছিল, ডলার বেশি বলে ফেলছি অনেক। তো এটা পরে মানে লিন্স হলে ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট হ্যাঁ দিয়ে এটা আর কি 1700 টাকা অথবা ওই রেঞ্জে চলে আসছে। তো এটা খুব ভালো একটা অপশন। দেন মুনড্রপের চুটু, এটাও খুব ভালো একটা অপশন যারা একটু একটু বেস পছন্দ করে হালকা, দেন একটু নিউট্রাল সাউন্ড, মানে ওইরকম এক্সট্রা কিছু না অত আহ, টিনের মতো সাউন্ড যেটা বলে অনেকে, ওই রকম হ্যাঁ, সাউন্ড চায় না, সেক্ষেত্রে মানে অন্যান্য, মুনড্রপ চুটু অনেক ভালো। মানে আইএমএ তো একটা জিনিস ক্লিয়ারলি পাওয়া যায় যে, আমরা অনেক সময় দেখা যায় ইয়ারফোন যারা যেসব কোম্পানি বিক্রি করে বা টিডব্লিউএস যারা বিক্রি করে, তারা বেসটা বাড়ায় দেয়, কারণ এই সাবকন্টিনেন্টের মানুষ বেস পছন্দ করে, কানের হ্যাঁ মধ্যে এটা ঢুকে এটা ঢুকে। অ্যাকচুয়ালি আমি শুনছি
অনেক আর্টিকেলে শুনছে যে যারা অ্যাকচুয়ালি বাজেট দিকে যায় তারা ওই বেজের বুমটা চায়, অথবা হ্যাঁ, ওই বুমটা একদম চায়। হাই নোটস এর ওই ভোকালের ক্লিয়ারিটি হ্যাঁ, থেকে হ্যাঁ, হ্যাঁ, অনেকে হচ্ছে বেজের বুমটা চায়, দেন হ্যাঁ, হ্যাঁ, ইনস্ট্রুমেন্টাল জিনিসপত্র প্রিফার করে বেশি। হ্যাঁ। তো তো ওভারঅল ওরা বেসটাকেই প্রায়োরিটি দেয়। হ্যাঁ, তো ট্রিপল পিকোলোটা আবার আমি বলবো একটু ট্রেবল ফোকাসড, একটু হাই রেঞ্জের আইএম এর মতো ফিল দেয়। হুম, হুম, এক্স্যাক্টলি এরকম বলবো না, একটু বেসটা কম। তো যারা একটু হ্যাঁ, ক্ল্যারিটি চান, একটু ভোকাল জিনিসপত্র চান, মানে 3 পিকোলোটা বেটার অপশন। আর 2K to 3K এর মধ্যে কোনটা সাজেস্ট করা যায়? 2K to 3K একটা কম্পিটিটিভ প্রাইস। এই ক্ষেত্রে যারা যদি কোনো আমি বলবো মুনড্রপের ডিএসপি ভার্সন আছে, মুনড্রপ 2 এর ডিএসপি লাইক টাইপ সি ভ্যারিয়েন্ট, ওটার মধ্যে হ্যাঁ, হ্যাঁ, ডেক চিপ দেওয়া। সো এটা ফোনে হ্যাঁ, ইউজ হ্যাঁ। করতে পারবে খুব ইজিলি টাইপ সি পোর্টে, দেন মানে ল্যাপটপে টাইপ সি টাইপ সি পোর্ট পোর্ট বললা থাকলে। যেকোনো কিছু ইউজ করা যাবে নাকি? হ্যাঁ, ওটা 2400 টু মানে 2100 to 2400 ভ্যারি করে। সো ওইটা খুবই ভালো একটা অপশন এই রেঞ্জের মধ্যে। দেন হচ্ছে এটা খুব ফেমাস আইএম, ক্রিনাকেলের সাথে কোল্যাব করা 7 হার্জ এর ক্রিনাকেলের সেলনোর 02। তো এটা 2700 to 2500 রেঞ্জে। এটা মানে আমি অ্যাকচুয়ালি বলবো গেমারদের জন্য ব্লাইন্ড বাই টাইপের, চাবে কিনে নিবে, বাসায় যে টেস্ট করবে এরকম। সো এই কয়টার মধ্যেই আমি আর কি লিমিট করতে চাচ্ছি। আর এই বিষয়ে আর বেশি কিছু না বললে, যারা রিসার্চ করবেন এরপরে যে রিসার্চ হ্যাঁ, হ্যাঁ। করতে পারেন না আসলে ইন ডেপথ। অডিও জিনিসটা আসলে রিসার্চ করে নেওয়া উচিত, কারণ আমরা যতই বলি না কেন অডিও আমাদের পার্সোনাল বিষয়। হ্যাঁ, আসলে এটা অডিওর জিনিসটা সাজেশন পুরোই দেওয়া যায়, পার্সোনাল প্রেফারেন্স প্লাস সাজেশন হচ্ছে। দেওয়া যায়, কিন্তু কাউকে বলা যায় না যে এগুলাই নেন। হ্যাঁ, তাও আমরা সাজেস্টেড ইয়া আইএম গুলা কমেন্ট সেকশনে লিখে রাখবো আপনাদের, যাতে খুঁজতে সুবিধা হয়। আর এন্ড যারা টিডব্লিউএস খুঁজতে চাচ্ছেন এই প্রাইস রেঞ্জে অথবা 2500 এর মধ্যে, আমি রিসেন্টলি যেহেতু র্যান্ডম রাম্বলিং এর মধ্যে আছি, আমি হ্যাঁ, রিসেন্টলি হ্যাঁ, হচ্ছে একজনকে সাজেস্ট করেছিলাম মুনড্রপের স্পেস ট্রাভেল। এটা হ্যাঁ, 2500 অথবা আরো কমেও পাওয়া যায়, 2200 টু হ্যাঁ। 2500 প্রাইসের রেঞ্জের মধ্যে। আপনাদের যদি সাউন্ড আর স্টাইল দুইটাই দরকার, ওটার কেসটা দেখতে খুব সুন্দর, ইউনিক। হ্যাঁ, কেসটা নর্মালি অ্যাকচুয়ালি ইউনিক। কিছু টিডব্লিউএস ক্যাভিয়াটস এর আছে, হ্যাঁ মানে যেমন হচ্ছে একটু ওপেন, প্লাস ওপেন, হচ্ছে একটু ব্যাটারির, ব্যাটারি কম দেওয়া, ব্যাটারি কম একটু দেওয়া। ব্যাটারি কম দেওয়া। হ্যাঁ, হ্যাঁ। একটু সাবধানে চালালে এটা প্যারা হওয়ার কথা না। যারা হুম, শখ করে কিনে তারা আসলে একটু সাবধানেই চালায়। আর যদি আপনার ইয়ার জন্য লাগে, লাইক ডেইলি ইউজ করবেন, বাইরে টাইরে নিয়ে যাবেন, সেক্ষেত্রে সাউন্ড কোরার গুলো আবার ভালো। আমি নিজে হ্যাঁ, সাউন্ড কোরার সাউন্ড গুলো করে। ইউজ করি, সাউন্ড কোরার হুম, হুম, হুম। গুলো ভালো। আচ্ছা, র্যান্ডম র্যামলিং দুইটা জিনিস দিয়ে শেষ করবো। ফার্স্ট অফ অল, অ্যাসাসিনস ক্রিড শ্যাডো। আহ অনেক কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস, কেউ বলে ভালো কেউ বলে খারাপ, বাট যারা পুরোনো দিনের তারা আসলে জানে কি পুরানো হয়েছে এখানে। অ্যাসাসিনস ক্রিড খেলে কেউ যদি অ্যাসাসিনস ক্রিড অরিজিনস এর পরে যতগুলো গেম খেলবে তার মেজাজ গরম হয়ে যাওয়ার কথা। ভ্যালহালা বলুক, তার হচ্ছে শ্যাডোজ অডিসি বলুক, বলুক, অরিজিন যেটাই। বলুক, মিরাজটা খালি ওল্ড স্কুল অ্যাসাসিনস ক্রিড এর মতো ছিল, কিন্তু হ্যাঁ, মিরাজটা একটু আমি বলবো যে একটা ডিফারেন্ট ভাইব আনা ট্রাই করছে। দেন হচ্ছে মানে বাগদাদের সিটিটা অনেক আমি বলবো ক্যাচিং ছিল। ভাইব্রেন্ট ক্যাচিং ছিল, ইয়েস। কিন্তু ওরা শ্যাডোসে যেটা করছে, মানে জাপানিজ হিস্ট্রি পুরা বুড়িঙ্গা ফালাই দিছে, এটা ঠিক করেনি। মানে একটা রিচ একটা হিস্ট্রিকে নিয়ে এভাবে বলা হ্যাঁ, যায় এটা। অপমান করছে লেজিট। হ্যাঁ, কারণ আসলে মানে ওরা অ্যাকচুয়ালি জিনিসটা নিয়ে খুব ইনসাল্টেড ফিল করছে, কারণ যারা অ্যাকচুয়ালি জাপানিজ ওরা ওদের কালচারকে খুবই প্রায়োরিটাইজ করে অন্য হ্যাঁ, সবকিছুর উপরে, ইভেন অন্য ওরা সব রিলিজিয়নের উপরেও কালচারকে রাখে। তো কালচারকে রাখে। ওই ক্ষেত্রে দেখলে এটা ওদের কাছে একটা কি না বলবো, আমি খুব প্রোটেক্টেড একটা ওরা জায়গা। না আমি মানলাম, ওরা যখন গেমটা বানানো শুরু করেছে তখন ওকনেস ছিল, ইয়া ছিল, মানলাম। ওকনেস সাইডেও যদি দেখি, জাপানিজ হিস্ট্রিতে ব্ল্যাক সামুরাই ছিল, এটা প্রুভেন, এটা ওরাও জানে। ভালো করে হুম, ডেপিক্ট কর, একটা জিনিস থাকা আর ভালো করে ডেপিক্ট করা পার্থক্য আছে। তুই মানে ভালো জিনিসকে খারাপ ভাবে প্রেজেন্ট করলে মানুষ ভালো জিনিসটার অপছন্দ করবে। অ্যাসাসিনস ক্রিড শ্যাডো এটাই করছে, ফেম বয় সেইটাই। ঢুকাই দিছে, লেসবিয়ান ঢুকাই দিছে। মানে অ্যাসাসিনস ক্রিডের গত 4টা গেমে এই কাজ করছে, অরিজিনেও এই কাজ করছে। অরিজিনও হ্যাঁ, এরকম ইয়া ছিল, মানে এসবের জন্য হুম, আর হুম। কি মানুষ এখন মডার্ন গেমিং এর প্রতি বিরক্ত, এসব কারণে। সবকিছুতে ওকনেস ঢুকায় দেয়, সবকিছুতে ইয়া ঢুকায় দেয়, স্টোরির কোনো নামগন্ধ কিচ্ছু নাই, গ্রাফিক্স কি দেয় কিছুই বোঝা যায় না। এর থেকে 15 সালের গেম সুন্দর লাগে আমার কাছে।
And আমার কাছে পার্সোনালি মনে হয় যে যারা ওল্ড স্কুল আছে, যারা অ্যাকচুয়ালি এটার জন্য দেখতেছিল যে কিরকম হবে, আমার মনে হয় তারা এই ট্রেইলার দেখার পরে অথবা গেম প্লে দেখার পরে ইভেন্চুয়ালি অ্যাসাসিনস ক্রিড কিউটি নামায় খেলা শুরু করছে। হইতে ট্রু ট্রু। কারণ এখন এমন অবস্থা, মানে ওরা লাইক কতটা সেল হয়েছে, কতটা হয়েছে, কয়জন খেলতেছে এটা দেখায় হাইপ বাড়ানোর চেষ্টা করতেছে, যেটা আমরা অনলাইন গেমে দেখি। স্টোরি গেমে এরকম করা মানে কিছু একটা ঝামেলা আছে। স্টোরি গেমে হ্যাঁ, এভাবে কনকারেন্ট প্লেয়ার বা প্লেয়ার কাউন্ট দেখানো দরকার না, যদি স্টোরিটা ভালো হয়। এন্ড রিসেন্টলি মানে অনেকে জানে হয়তো যে টেনসেন্ট অ্যাকচুয়ালি ইউবিসফটের 25% কিনে নিছে। নিয়ে নিতেছে। তো হ্যাঁ, হ্যাঁ, এন্ড এটার জন্য এটা টেনসেন্ট অ্যাকচুয়ালি আসলে বুঝাই যায় অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। অবস্থা কতটা খারাপ হয়েছে। কারণ টেনসেন্ট কিনা ব্যাপারটা খারাপ না, যেমন আমরা দেখতে পারছি রায়োটের মালিক তো টেনসেন্ট, রাইট? হ্যাঁ, রাইট মালিক টেনসেন্ট। রায়োটের মালিক টেনসেন্ট, কিন্তু ওইটা ওইটা ভালো পার্টনারশিপ, কারণ রায়োট যাই বানাচ্ছে একটা সিঙ্গেল প্লেয়ার ছিল না। হ্যাঁ, আর আমরা ইউবিসফট কে চিনি ওদের ক্লাসিক লেজেন্ডারি সিঙ্গেল প্লেয়ার গেম গুলোর কারণে। ইয়াপ, টম ক্ল্যান্সির স্প্লিন্টার সেল, তারপর অ্যাসেন্স ক্রিড অরিজিনের আগে যা আছে সবগুলোই ভালো ছিল, ইয়াপ। এটা কেউ অস্বীকার করবে না। এন্ড এই আমরা যেহেতু একটা একটা টপিক এখানে বলাই ভালো, সেটা হচ্ছে ওই যে একটু আগে যেটা মেনশন করলাম যে ফেম বয়, দেন হচ্ছে হ্যাঁ 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 ওভারঅল যে আমি বলবো যে এলজিবিটি কিউ যে টপিকটা, ওটা যে ভেরিয়েশন আনতে চাচ্ছে অথবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিনিসপত্রগুলো অ্যাড করতে চাচ্ছে, এটা পুরোপুরি একটা কনস্পিরেসি। প্লাস হচ্ছে এটা যারা বেশি প্রমোট Conspiracy, কারণ করবে, কারণ প্রমোট এটা করার না পরে পুরো, যদি এটা একটা সাপোর্ট পায় অথবা একটা পজিটিভ কিছু পায়, এটা থামাবে না। তো থামাবে না। অ্যাকচুয়ালি মানে গেমারদের এটা আমি বলবো যে যাদের নিজেদের থেকে যেটা ভালো মনে হয়, যেটা অ্যাকচুয়ালি একটা লেগাসি বলা যায় গেমারদের, তাদের ওইটা ধরে হ্যাঁ রাখা উচিত। এন্ড হ্যাঁ এভাবেই সাপোর্ট করা উচিত। এলজিবিটি কিউ এ- এসব বিষয়ে মানে খুবই সচেতন থাকা দরকার। আসলে কারণ জিনিসটা ওরা এত সাটেলি ঢুকাইতেছে, এত সাইলেন্টলি ঢুকাইতেছে, মানে হলিউড এই কাজটা খুব ভালো করে, মানে সুন্দর একটা জিনিসের মধ্যে এইরকম জিনিস ঢুকাই দিবে, তোর মনে হবে স্টোরির পার্ট। এটা সেটাই। কাইন্ড অফ দরকারও হয় না, And মানে এমন অনেকে ভাবে বিগ ঢুকায়। পিকচারের কথা চিন্তা করে যে না, বড় স্পেকট্রামে মনে হয় এটা তেমন একটা ইফেক্ট ফেলবে না, দেখি না, এটা কিন্তু ফর ফেলে, এটা গ্রান্টেড ধরে আমেরিকান ফেলে। আমেরিকান সোসাইটিতে তুই যদি দেখো, ওরা 90s এর দিকে 80s এর দিকে কিন্তু এই জিনিসটা স্লোলি ইন্ট্রোডিউস করছে, স্লোলি, মানে স্টোরির একটা পার্ট দেখে হয়তো একটা ক্যারেক্টার এমন, ক্যারেক্টারের স্ট্রাগল এমন, এরকম ছোট ছোট জিনিস দেখে না সিম্পিথি গেইন করে তুই। আর সেটাই, মানুষের নেচারই এত, তুই কাউরে স্ট্রাগল করতে দেখলে তুই সিম্পিথি দেখাবি, আর সেই স্ট্রাগলটা ভালো হোক, খারাপ হোক, ফেক হোক, এটা তোর ব্রেন ফাস্টে প্রসেস করবে না। আমার এটা নিজেরও ট্রু। মাঝে মাঝে একটু হয়ে যায়, মানে কোন ক্যারেক্টার এরিয়া দেখলে সিম্পেথি এরিয়াটা আসে, পরে গিয়ে বুঝি না এটা এই স্পেসিফিক ক্যারেক্টারের প্রতি বা এই জিনিসের প্রতি সিম্পেথি দেখে আমার কোনো লাভ নেই, ও আমারই ক্ষতি। এই সেটাই। জিনিসটা হলিউড গেমিং গান যাই বলস না কেন এত সুন্দর করে ঢুকাইতেছে, মানে এত আস্তে আস্তে ঢুকাইতেছে, জিনিসটা আসলে ভয়ানক। এখন হ্যাঁ, শুধু হলিউড না, লিস্ট আমাদের এই এশিয়ার ইন্ডিয়ান তো, দিকে অথবা এই সাবকন্টিনেন্টের দিকে স্পেসিফিক্যালি এই না জিনিসটা ঢুকানোর যে সাবকন্টিনেন্টে, টেন্ডেন্সিটা, এটা এটা আসলে থামানো উচিত। থামানো উচিত। কারণ কথা হচ্ছে সাবকন্টিনেন্টের সবচেয়ে বড় এন্টারটেনমেন্ট এরিয়া ইন্ডিয়ানরা, এটা ওরাও আস্তে আস্তে করতেছে। এটা একটা দেখার মতো জিনিস, কারণ আমাদের দেশের মানুষ কিন্তু ইন্ডিয়ান কন্টেন্ট বেশি দেখে। এটা যতই অস্বীকার করুক না কেন, যতই ইন্ডিয়ারে গালি দিক না কেন, এটা ট্রু। মানুষ Yep. ইন্ডিয়ান জিনিস কনজিউম করে, এই রিয়েলিটি না মানলে আমাদেরই ক্ষতি। হুম, যেহেতু আমাদের সবগুলা সেগমেন্ট প্রায় শেষের দিকে, এন্ড আমাদের মনে হয় টাইমও অনেকখানি হয়ে গেছে, তো র্যাপ টাইম আপ করা অনেকক্ষণ উচিত। হয়ে গেছে, র্যাপ আপ করা উচিত। আশা করি আপনাদের এই পডকাস্টটা ভালো লাগবে। যদি আপনারা ভালো সাড়া পাই তাহলে ঈদের পর ইনশাল্লাহ আরো কিছু এপিসোড আনার চেষ্টা করবো আমরা। আজকে আপাতত এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।